ভালোবাসার বাংলাদেশ। কথা না বাড়িয়ে সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন এবং আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আপনারা তো জানেন প্রতি বৃহস্পতিবার এই সময়টায় আপনাদের সাথে চলে আসি। আজকের অতিথিকে অসম্ভব ভালোবাসার সাথে দারুণ শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব, যে দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এটা এমন একটা ভাইরাস হিসেবে ছড়িয়ে গেছে পুরো সমগ্র বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে। আপনি যেখানেই দেখবেন বর্তমানে সব জায়গায় এটা ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর হয়তোবা যখন আমি ডিটেলে যাব তখন আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ঙ্কর। একটা মানুষের লাইফটা নষ্ট করার জন্য তার পরিবার, সমাজ, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার কাছ থেকে তাকে আলাদা করার জন্য বা লাইফটা এলোমেলো করার জন্য যে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আজকে আমি তুলে ধরব। তো আমি আমার সেই প্রথম থেকে শুরু করতে চাই। কি নাম আপনার? আমার নাম জিসান আহমেদ। ওকে জিসান, আমরা শুনতে চাই আপনার জীবনের কথা। আপনি প্রথমেই বলছিলেন যে এমন কিছু গল্প, এমন কিছু কথা উপস্থাপনা হবে যেটা আগে হয়তো মিডিয়াতে এভাবে উপস্থাপিত হয়নি, এবং এমন একটি ভাইরাসের কথা বলছিলেন। নিঃসন্দেহে বুঝেই ফেলেছি এর মধ্যে অ্যাটলিস্ট করোনার কথা তো আপনি বলতেছেন না, বাট ব্যক্তি জীবনে ঘটে যাওয়া, সমাজে ঘটে যাওয়া ব্যাধির মতো এমন কোন ঘটনার কথা বলছেন যে ভাইরাস করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক এবং বহুত ইয়াংস্টারদেরকে একদম ধ্বংসের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। এমন একটি ঘটনা আপনি উপস্থাপন করতে যাচ্ছেন। তো আমরা খুব মনোযোগের সাথে, খুবই যত্নের সাথে, যে যেখান থেকে আছি পুরো একদম সজাগ দৃষ্টিতে আমরা শুনতে চাই জিসানের কথা এবং জানতে চাই কি হয়েছে তার জীবনে, যে ঘটনাটি সত্যি এত ব্যাপক তার প্রতিক্রিয়া ঘটতে পারে এবং একটা মানুষের জীবন কিভাবে নিঃশেষ করে দিতে পারে। জিসান, তো আমি ফার্স্ট থেকে শুরু করি। সো লাইফটা ভালো ছিল। আমি সে 2012 থেকে শুরু করি আর কি। এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পাস করি, তারপর কলেজ লাইফে যখন উঠি, দেন আমার শুরু যেখান থেকে আর কি 2014 সাল, সেখান থেকে শুরু করতে চাচ্ছি। তো সবার মতো আমারও লাইফ ছিল সাজানো গোছানো। পরিবারে 2 ভাই আমরা, আমি ছোট। তো ছোট সবার, সেক্ষেত্রে ভালোবাসা আলাদা, সবকিছু একটু ব্যতিক্রম ছিল। যখন যা চাইতাম পাইতাম, মানে অ্যাটলিস্ট ফ্যামিলি থেকে কখনো অভাব জিনিসটা বুঝি নাই। যখন যা চাইছি পাইছি। তো এখান থেকে শুরু আর কি। যখন কলেজ লাইফে যাই, তো কলেজে যাব এভাবে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হয়। কলেজে যাওয়ার পর তো অ্যাটলিস্ট আমার কলেজে ভালো লাগে না, মন টিকে না, যে কেমন জানি উদাসীন। তো এরকম আমি কলেজ গ্যাপ দিই। কলেজে যাই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাই, সিনেমা দেখি, এটা সেটা করি, বাট কলেজ লেখাপড়া করি না। সেই মুহূর্তে টাকা পয়সা বাড়ি থেকে যা পাইতাম আমার চলার জন্য এনাফ ছিল, বাট এরপরও আমি মিথ্যে বলে বলে যে প্রাইভেট বা টিউশন এটা ওটা বলে আমি বাড়ি থেকে অনেক টাকা নিতাম আর কি। এটা তো আমি আগে থেকেই পাইতাম, মানে যখন যা চাইতাম পাইতাম। তো এই টাকাগুলো নেওয়ার পর আস্তে আস্তে আমার এই টাকাটা যে কেমন জানি এলোমেলো হয়ে যায়। তো যে বুঝতাম না যে টাকা পয়সা নিচ্ছি, নষ্ট করতেছি, মানে খাচ্ছি যাচ্ছি এইরকম। তো এরকম হয়তো গ্রামের বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে গ্রামে টেলার আছে আর কি, গুরু যে টেলার মেশিন আছে সেলাই করে, এখানে আমরা আড্ডা দিতাম। তো কিছু বন্ধু ছিল, বিশ্বজিৎ, মাহবুর, রহমতুল্লাহ বড় ভাই, তারপর রিপন, এরকম অনেক বন্ধু ছিল। তো তাদের সবার সাথে টেলারে সাগর আড্ডা দিতাম। তো সেই মুহূর্তে টিভিতে খেলা চলতো, ক্রিকেট খেলা। ওকে। তো ক্রিকেট খেলা চলতো, আমরা সবাই আনন্দ করে খেলা দেখতাম, মজা করতাম। তো দেখতাম কি যে আমার ফ্রেন্ড সার্কেল তারা কি যেন ক্রিকেটে যে ধরতেছে, দল ধরতেছে, এটা করতেছে, এটা যে খাওয়ার উপর যে
এই দল জিতলে স্পিরিট খাওয়াবে বা ওই দল জিতলে সে এটা খাওয়াবে সেটা খাওয়াবে, এরকম দেখতে দেখতে দেখে এক পর্যায়ে তারা টাকা দিয়ে এটা শুরু করলো। আচ্ছা, প্রথমে এমনি খাওয়া দাওয়া, হ্যাঁ, যে যদি এই দল যে জিতে এই দল জিতে তাহলে স্পিরিট এটা খাওয়াবে। খাওয়াইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। স্পিড নাকি স্পিড? স্পিরিট স্পিড, তাও ভালো। আমি স্পিরিটে চলে গেছিলাম। অ্যালকোহল অনেকে খায়, স্পিড ডিরেক্ট খেয়ে অনেকে মারা যায়। ও আমি অদ্দূর চলে গেছিলাম। স্পিরিট না, স্পিড। ইপিস স্পিড, যাই হোক, ওরা আমাদেরকে স্পন্সর করেনি। যাই হোক, ওই কোম্পানির পানীয় কোলাটা খাইতেন। ওকে, তো এগুলা খাইতাম। তো তারপর আস্তে আস্তে দেখতাম তারা টাকা দিয়ে খেলতো, আচ্ছা, যে দুটা টিম খেলতেছে মাঠে, হুম এক বন্ধু এই টিম যে না আজকে এই টিম জিতবে, হুম। আরেকজন না এই টিম জিতবে, তো তাহলে বাজি লাগাও। অর্থাৎ দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদের সাথে খেলা হচ্ছে। আইপিএল তো আমরা বাজি লাগলাম, মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে তুই আমাকে খাওয়াবি। খাওয়াবি। তারপর শুরু হলো টাকা দেওয়া। টাকা দিয়ে। টাকাটা নিজেদের মধ্যেই, তাই তো? নিজেদের মধ্যে 100 টাকা করে বাজি, তোকে খাওয়াতে 100 হবে। টাকা 200 টাকা Okay, এরকম। ওকে। তো বুঝতাম না যে কি টাকা দিয়ে আবার বাজি, মানে তখনও আন্দাজ করি নাই যে এটা বাজি, ক্রিকেট নিয়ে আবার বাজি খেলা যায় কিভাবে। আমরা তো আগে বুঝতাম যে অন্য কিছু। তো পরে এরকম খেলতো 100 200, এরকম দেখতাম যে অনেক বন্ধু জিততেছে, যে টাকা জিততেছে 100 200, এরকম হইতে হইতে এক একজনের কাছে 500 1000 টাকা হচ্ছে, কেউ হারতেছে কেউ। হুম, তো তখন ভাবতাম যে টাকা পয়সা তো কাছে আমার আছে, দেখি আমিও খেলি, টাকা পাবো। তো এরকম করতে করতে ওই বিশ্বজিৎ, আমি, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো আমরা দুইজন করতাম কি যে এরকম দুইটা দল যখন নিত তারা, হুম। আমরা মাঝখান থেকে করতাম কি যে এই টিম নিবে, এই টিম নিবে, আমরা মাঝখান থেকে নিয়ে নেব, এরও দিব, বাট রেট ওঠানামা করে টিম যখন ছোট বড় হয়। অর্থাৎ আপনি মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতার খেলা, এখানে তো মুম্বাই ইন্ডিয়ান্স বড় হবে, হুম, হুম, আপনি যদি ওই বড় টিম নিতে চান তাহলে তো আপনার রেট দিতে হবে। হুম, হুম। তো এখানে তো আজ আমি কলকাতা নাইট রাইডার্স এর পক্ষে নিলাম, আর একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু যেহেতু টিম হিসেবে ওরা মোটামুটি অনেক রিচ, যেহেতু ওদের ব্যালেন্স টিম, Balanced team. সো আমি হয়তো এখানে 1:3 এরকম রেশিওতে হয়তো বিট করা তো হচ্ছে। 12-13 এরকম দিত। হুম। তো এবার সেক্ষেত্রে কি নিজেদের মধ্যেই হলো নাকি হ্যাঁ, এবার নিজেদের মধ্যে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চলে গেছেন? না, ওটা নিজেদের মধ্যেই, নিজেদের মধ্যে। যে আমি যদি 1 টাকা ইনভেস্ট করি তোকে 3 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, আস্তে আস্তে আসতেছি ব্যাপারটা। হুম, তো সেক্ষেত্রে আমরা করতাম কি, আমরা যে কলকাতা নিত তার কাছ থেকে 1000 টাকা নিতাম, যে মুম্বাই নিত তার কাছ থেকে 1300 বা 1400 এরকম রেশিওর পাশাপাশি নিতাম। হুম, হুম। তো সেক্ষেত্রে এমন হয়তো যে যখন মুম্বাই ইন্ডিয়ান্স বা কলকাতা এরকম নিতাম, হুম। বাট যে 1400 বা 1300 দিয়ে আমরা নিতাম, ওই টিমটা আমরা অন্যদের কাছে 1200 বা 1100 তে বেচে দিতাম। বুঝতে পারছি। অর্থাৎ রেশিওটা হয়তো যে এই টিম জিতলে আমাদের 200 বা 100 থাকবে, বা ওই টিম জিতলে আমাদের লাস্ট কভার দিয়ে আমরা কিছু টাকা পাবো, মানে যে টিমে জিতুক আমরা 200 টাকা প্রফিটটা আসবে। পাবো। একদম তাই। তো এরকম খেলতে খেলতে আমাদের বেশ ভালো কিছু টাকা হয়, যে এলাকায় সবাই এরকম খেলায় দিতে দিতে আমাদের হাতে কিছু টাকা আসে। মোট কথা কোঅর্ডিনেশনে চলে হ্যাঁ, গেলেন হ্যাঁ, আপনি, তাই তো হ্যাঁ, জিসান? হ্যাঁ। ওকে, দুই পক্ষ থেকে টাকা কাটতেছে। দুই পক্ষ থেকে। তখন ওই যে আমার কলেজ বন্ধ, টোটালি বন্ধ। আপনি নতুন একটা দিক পাইছেন হ্যাঁ, নাকি হ্যাঁ। জীবনের? আমি বাড়ি থেকে কলেজের নাম করে যাচ্ছি। এখন তো আপনি ফ্রাস্ট্রেটেড না, স্টার্টিং এ যখন ঢুকলেন আর কি, তখন লাইফে কিক পাইছেন। কিক কিক বলতে পাচ্ছি, যেটা বোঝায়, হ্যাঁ, মানে হ্যাঁ একটা মজা পাচ্ছি। মজা পাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে তখন আমি যখন কিক মানে জানা আছে তো সবার? কিক হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, যে হ্যাঁ ইয়া লাউ ডুড, আমার একটা ফিল আসতেছে। ফিল আসতেছে, Okay. and Panic type. মজা পাচ্ছি যে না, দিন যাচ্ছে, টাকা পাচ্ছি, ভালো লাগতেছে। তো আমি কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। মানে কলেজ যাওয়া বন্ধ বলতে কি, আমি ফ্যামিলি থেকে কলেজে যাচ্ছি, টাকা নিচ্ছি, টিউশনে প্রাইভেটের টাকা নিচ্ছি, বাট আমি কলেজ যাচ্ছি না, ওই সময়টা এইদিকে পাস করতেছি। ওকে, এভাবে হতে হতে তখন করলাম কি, আমাদের কাছে যখন টাকা আসে, তো আমরা ভাবলাম যে এইরকম করে 2-1 না করে আমরা নিজেরা বেট করি, হুম, যে আমরা নিজেরা টিম সিলেকশন করে আমরা নিজেরা খেলবো, তাহলে আরো বেশি টাকা পাবো। ওই যে শুরু করলাম, যে এলাকায় দেখতাম সবাই যখন খেলতো, আমরা তখন এই টিম নিবে, এই টিম, এরকম করে 2000 4000 5000 পর্যন্ত হাইস্ট, মানে আমাদের কাছে যা আছে এই নিয়ে আমরা একটা টিম নিতাম। যে এলাকায় নতুন যারা খুব কম বোঝে বা বোঝে না, তাদের কাছ থেকে আমরা এটা করতাম আর কি, যে এদের কাছে নিলে আমরা জিততে পারবো। টিম তো সিলেকশন আমরা মোটামুটি বুঝি, যে এই টিম এরকম আন্দাজের উপর খেলতাম। এরকম হারতাম, খেলতাম, এরকম হইতে হইতে খুব ভালো টাকা হলো। হুম। এরপর 14 সাল এখানে এইভাবে যাইতে যাইতে 15তে একটা সার্কুলার আসলো গভর্নমেন্ট জবের। তো আমি সেখানে অ্যাপ্লাই করলাম, আল্লাহর রহমতে আমি একটা জবটা পেয়ে গেলাম। তারপর আমি ট্রেনিং এ গেলাম। ট্রেনিং এ যাওয়ার পর টোটালি এগুলা সব ভুলে যাচ্ছি আপনার আমি। চুল কম তাই কপাল বড় নাকি আসলে জন্মগত ভাবে কপাল বড়? আপনি বলছিলেন যে লেখাপড়া ধার কাছে খুব বেশি জানোনি, আবার যখন পরীক্ষা দিলেন ফার্স্ট জব, হ্যাঁ, হ্যাঁ। গভর্নমেন্ট জব, আবার গভর্নমেন্ট এখন জবটাও আপনার জুটে গেল, হয়ে গেল। আবার এদিকে টাকা জিততেছেন। টাকা জিততেছি, আচ্ছা। কপালের।
ইন্টারমিডিয়েট তো ওখানে আমি কলেজে যাই নাই, বাট পরীক্ষা সেগুলো তো দিয়েছি। বিগিনিং এ হ্যাঁ, বলছেন, টিকে গেলেন। হ্যাঁ টিকে গেছি, রেজাল্ট ভালো হয়েছে। ট্রেনিং এ গেলাম, ট্রেনিং কমপ্লিট, আমি এগুলো টোটালি ভুলে গেছি। পরে আমি বাসায় আসলাম, জবে জয়েন করলাম। জয়েন করার পর টোটালি খেলার মধ্যে নাই, এ টু জেড সব ভুলে গেছি। নতুন একটা লাইফ, ফ্রেন্ড সার্কেল, বন্ধু সবাই পাইছি, ভালো লাগতেছে অন্যরকম। 1 বছর যাওয়ার পর 16 সালে আমার ব্যাংকে অনেক টাকা জমে যায়। আগে বলছি যে ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট পাইতাম, আমি স্যালারি টাকা বাসায় দিতাম না, মানে লাগতো না আর কি। তো টাকাগুলো আমার অ্যাকাউন্টে পড়েই থাকতো, কখনো ধরা হয় না। আমার যা খরচের টাকা মাসে আর আগের ওইভাবে পিনিক থেকে ইনকাম করা কিছু টাকা তো ছিলই। ছিল, ওগুলো তো খেয়ে দিয়ে। হ্যাঁ ও আচ্ছা, তার মানে কথা ব্যাংকে ভালোই টাকা জমলো। যে 1 বছরে একটা স্যালারির টাকা জমে গেল। আমি ফ্যামিলিতে ওইভাবে তো টাকা পয়সা লাগতো না, চাইতো না, আমি দিতাম না। তো পরে দেখলাম কি যে আমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে, মানে জবে যে যারা বড় সিনিয়র, তাদের মধ্যে সেই বাজির প্রকোপটা আছে। যে এরকম আইপিএল আসলো, তারা দেখি নিচে ম্যাচে খেলা দেখতেছে। তো খেলা দেখতেছে টিভিতে, তাদের মধ্যে দেখি এই বাজির প্রভাবটা আছে, যে তারা বাজি ধরতে একে অপরকে বাজি। তখন আমার আবার ওই আগের কথা মনে হয়ে গেল, কি রে, এটা তো আমি করে আসছি, এখন তারা এটা করতেছে। তো আমি তো নতুন জবে, ওখানে নতুন, আমি তো হুট করে বড় ভাইদের বলতে পারবো না যে ভাই আমি টাকা লাগাবো বা বাজি ধরবো। তাহলে তো একটা কেমন যে নতুন আসছে কি মনে। তো এরকম হইতে হইতে তারা খেলা দেখতো, আমি দেখতাম যে তারা ধরতো, বাট আমার ইচ্ছা জাগতো যে আমিও খেলবো, আমার তো অনেক টাকা পড়ে আছে অ্যাকাউন্টে, আমি আরো টাকা হবে, এইরকম একটা। আর এই পোকা তো ছোটবেলা থেকে কামড়ায় হ্যাঁ, আপনাকে। হ্যাঁ। তো পরে একদিন ওই যে 16 সালে ভারতের রবীন্দ্র জাদেজা তখন বিয়ে করে। তো আমি জানি সে সেই ম্যাচে খেলবে না, বিয়ের জন্য খেলবে না। বাট আমি এক বড় ভাই বলতেছে যে হ্যাঁ খেলবে না। আমি বড় ভাইকে এমনি ইচ্ছে করে বললাম যে আজকে খেলবে, মানে তাদের সাথে একটা রেশিও যে আমি তাদের সাথে খেলতে চাই, এরকম যে আমি বলতেছি যে খেলবে, আজকে সে খেলবে না। রবীন্দ্র জাদেজা বিয়ে করছে এই খবর জানতেন, খেলবে না এই খবরটা কিভাবে কনফার্ম হয়েছেন? আগে ওয়েবসাইটে দেওয়া যায় যে 24 ঘন্টা আগে বা কিছু আচ্ছা, আগে। তখন তো হ্যাঁ। আপনি নিউজ নিয়ে নিয়েছেন যে ও খেলবে না। খেলবে এবার না। বড় ভাইকে কনফিউজ করার জন্য বললেন যে না সে খেলবে। খেলবে। আচ্ছা, তারপর কিন্তু বাস্তবে সে খেলবে না, এটা আপনি খেলবে। জানেন? হ্যাঁ, হ্যাঁ, Okay. খেলবে না। তো এখন খেলবে না, তারাও বলতেছে খেলবে না, বাট আমি বলতেছি খেলবে, তাদের উল্টোটা। আমি জেনে মানে তাদের সাথে একটা বুঝতে নিয়ে পারছি, নিচ্ছি যে confuse তাদের সাথে। করতেছে। হ্যাঁ। ওকে। তো পরে বললো যে না এটা হবে না এটা। তো পরে আমি এমনি সামান্য 300 টাকার একটা মনে হয় বাজি ধরছিলাম। তো পরে ওটা তো আমি জানি যে খেলবে না, বাট আমি বলছি খেলবে, আমি ওটা লুজ করলাম, মানে তাদের সাথে একটা সম্পর্ক করার জন্য ইচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃত লুজ করলাম 300 টাকা। পৌঁছা হয় খেলাড়ি ব্রাদার। আপনি জানেন যে ও খেলবে না, তারপর ইচ্ছা করে হারলেন ওদের মধ্যে ঢুকবার জন্য। তারা যে সিনিয়র, তাদের সাথে আমি হুট করে বলতে পারি না ভাই আমি টাকা লাগাবো। একদমই তাই, ওরাও ভাববে যে এবার পাইছি আমরা একটা পাইছি। মক্কেল, এটা ব্যবহার করবে, আর তখনই আপনি গানটা মারবেন। হ্যাঁ, আমি প্রথমে না, বললাম যে বুঝছি। আচ্ছা। তো পরে দেখি হ্যাঁ সে তো খেলে নাই। পরে ভাই ভাবছে যে হয়তো বা মজা করছে, দিবে না। আমি এসে সাথে সাথে টাকা দিয়ে দিলাম ওকে। যে ভাই এই যে টাকা। অত অবাক যে ভাবছি তো তুই নতুন, তো এবার কি খেলবেন? আমি বলি, হ্যাঁ ভাই হারছি, এই যে নেন। এই তো গেল। তারপরের দিন থেকে আমার আর কিছু করতে হয় নাই। খেলা দেখার সময় তারাই বলে যে কিরে বাজি লাগাবি নাকি? মক্কেল পাইছে এই তারা। টিম। আমি কই ভাই লাগাবো। তো কত লাগাবেন? কয় তুই মানে যা লাগাইতে পারোস বা যেটা। আমি বলি, আচ্ছা ভাই তাহলে দেখেন এই টিম। সে কলকাতা ভার্সেস দিল্লি অথবা সানরাইজের একটা খেলা ছিল, যেটা ফার্স্ট। তো আমি কলকাতা টিম নিলাম, তাদের রেশিও দিয়ে নিলাম আর কি, 13 অথবা 14 দিয়ে রেশিও দিয়ে নিলাম। তো লাস্টে কলকাতা হারতে হারতে ম্যাচটা জিতে যায়। লাস্টে টেক্সট ফাঁকা নিয়ে নিই, অনেকেই বলছেন যে আমরা দেখতেছি শুনছি বিভিন্ন জায়গা থেকে, যেমনটা আছেন ফায়াদ, তেমন ভালোবাসার বাংলাদেশ এই ফ্যান ক্লাব থেকে প্রচুর কমিউনিকেশন দিচ্ছেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। ভালোবাসার বাংলাদেশের ফ্যান ক্লাবে যারা থাকেন তারা অবশ্যই ভালোবাসার বাংলাদেশকে সামনে থেকে রিপ্রেজেন্ট করেন, এটা আমাদের জন্য দারুণ ভালো লাগার। গুরু কেমন আছেন সেই জিনিসটাও অনেকে জানছেন। এখন আমরা ভালো আছি, আমি সহ আমরা সকলে ভালো আছি অনেক। সো আপনারা কমেন্ট করতে থাকুন এবং এই প্রোগ্রাম রিলেটেড যদি কোনো তথ্য জানবার থাকে বা বলার থাকে সেগুলো শেয়ার করতে থাকুন। জি স্যার, তারপর তো সেক্ষেত্রে আমি লাস্টে ওটা 9 বলে অথবা 8 বলে 22 লাগে, সুনীল নারিন আছে কলকাতা, সে ম্যাচটা জিতাই দেয়। লাস্টে 1 বলে 4 লাগে। আমি তো ভাবছি তখন খেলা চলতেছে কলকাতা নাইট রাইডার্স এদিকে দিল্লি ডেয়ারডেভিলস। হ্যাঁ, হ্যাঁ। আপনি নাইট রাইডার্স এর পক্ষে? ওকে। ম্যাচটা মানে হারতে হারতে আমি জিতে যাই। 9 বলে 22 লাগে, সুনীল নারায়ণ লাস্টে 1 বলে 4 লাগে। ভাইয়েরা তো জিতে গেছে, খুশি। তো পরে বল 4 মেরে দেয়, আমি জিতে গেছি। তো পরে ভাইয়েরা বললাম যে ভাই টাকা দিয়ে দিল। তো তখন জিতলাম কত, 3000-এর মতো মনে হয় জিতলাম। ইনভেস্ট করছিলেন কত?
আমার ইনভেস্ট ছিল 14 করে, আচ্ছা, 3-14 4200 আমার। আমি যদি লুজ করতাম আমার 4200 দিতে হইতো, আর আপনি জিতলেন 3000। 3000। ওকে, তো তারা তো একটা কনফিউজ যে 300 টাকা প্রথমে নিলাম, আজকে 3000। তারপরে তারা আবার পরের দিন খেলা এরকম আরসিবি ভার্সেস কি মুম্বাই না কি জানি একটা খেলা, আরসিবি ওটা বড় দল, রয়্যাল চ্যালেঞ্জ হ্যাঁ, ব্যাঙ্গালোর। তখন সেখানে গেইল খেলতো, ওয়াটসন, বিরাট কোহলি, এগুলো সব ভালো টিম ওরা ছিল। তো রেশিও উঠলো যে ডাবল, 2200-2400 উঠলো আরসিবি। আমি ছেড়ে দিলাম যে এত বড় টিম আমি এত টাকা দিয়ে দিব না, আমি 1000-এর জন্য কেন 2200-2400 দিব। তো এরকম হলো কি, যখন 2200-2400 দিল, আমি ইনভেস্ট 5000 করলাম, যে 5000-এ আমার 11000 মতো আসবে। আমি যদি লুজ করি 5000 যাবে, জিতলে 11000 পাবো। তো ওই ম্যাচটা আমি জিতছি, আমি 5000 দিয়ে 11000 পাইছি, জিতছি। বড় টিম হেরে গেল। আর এই খেলাতে হয় কি যে আপনার ফিক্সিং হয় বা বিভিন্ন মার্কেটের উপর হিসেব করে অনেক সময় আইপিএল এর যে 7টা ম্যাচ হয়, আমি বলতে পারবো যে 7টা ম্যাচ ফিক্সিং হয়। এইরকম তথ্য আমি ভবিষ্যৎ দিব, সামনে দিতেছি, যে 7টা ম্যাচই তারা ফিক্সিং করে। কিভাবে করে, কারা করে, সব কিছু ডিটেলসে যাব, আসতেছি। কোটি কোটি টাকার এখানে একটা ইনভেস্ট আছে, আমাদের দেশের কোটি কোটি টাকার, এগুলো বাইরের দেশে পাচার আমি জানি না কারা কতটুকু শুনবে বা দেখবে, বাট আমি এটা খুব ভালো করে জানি, ইয়াংস্টার যারা আইপিএল এর অনেক বেশি ভক্ত বাংলাদেশে, এবং এই ধরনের টুটকার সাথে অনেকে জড়িত আছে, আমার মনে হয় প্রয়োজনের চাইতে বেশি মনোযোগ দিয়ে কান খাড়া করে আছে। এবং যারা আমরা ক্রিকেট লাভার, শুধু ক্রিকেট দেখতে পছন্দ করি, অন্য কিছু না, তারাও হয়তো অবাক হচ্ছে যে আসলে জানা যায় যে কোন কোন ম্যাচগুলো ফিক্সিং হয়, আসলে জানা যায় কোন ম্যাচে কে খেলবে, আসলে জানা যায় যে কিভাবে রেজাল্ট আসবে। সেগুলো হয়তো একটু শুনবার চেষ্টা করব, যদিও পুরো এই জিনিসটার সোললি স্পন্সর হচ্ছে জিসান। এর পেছনে কে আছে আমি জানি না, আমরা তো অ্যাটলিস্ট নাই। দেখা যাক গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়। জিসান, তার প্রমাণ এই যে একবার সংবাদ সম্মেলনে সাকিব বলছিল যে আমরা এই আলোচনাগুলো শুনেছি, আমি আপনার গল্পে যাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে তখন এইরকম ওই ম্যাচটা জিতলাম। এইরকম খেলতে খেলতে 16 সালে আইপিএল আমি মোটামুটি খেলি। তো আমার কাছে তখন 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়ে যায়। তো ফাইনাল ম্যাচ ছিল হায়দ্রাবাদ ভার্সেস আরসিবি। তো ওটাতে আমি আরসিবি নেই 2200-2300 করে রেশিও দিয়ে নেই। ওটাতে আমি কত 50টা-60টার মতো গেম করি। ওই আমার বন্ধু বিশ্বজিৎ ছিল, তারে দিয়ে 23টা-24টার মতো গেম করাই। আর আমি এখানে একটু ভাঙেন তো, 2200-2300 আর গেম করা, এই জিনিসটা একটু ভাঙেন, কি বলতে চাচ্ছেন? বলতেছিলাম যে আমি আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বড় টিম নেই, 2200-2300 টাকা রেট দিয়ে, অর্থাৎ একটা গেম 2200 টাকা। ওকে, তো আমি 50 থেকে 60টা গেম করি, তাহলে তো অনেক টাকা। হ্যাঁ, তাহলে 1,22,000 মতো আসে। তো আমি একটা গেম 1000 টাকা এইরকম। তো আমি 1000-এরটা আমি 2200 করে বড় টিমটা নিলাম। বুঝতে পারছি, আপনি হারলে 2200 করে দিতে হবে, অর্থাৎ 1,22,000 টাকা আপনার চলে যাবে। আর যদি জিতেন তাহলে 1000 টাকা করে 50,000 টাকা আসবে। তো ওই ম্যাচটা অনেকে দেখছে হয়তো বা 16 সালে সানরাইজ হায়দ্রাবাদ, মুস্তাফিজ প্রথম খেলতে যায়। তো ওটা সানরাইজ হায়দ্রাবাদ জিতে যায়, 207 করে। এরা 10 ওভারে 160 পর্যন্ত যায়। পরে পরপর 3টা উইকেট, গেইল, ওয়াটসন, ওনার সব পড়ে যায়। ম্যাচটা আমরা হেরে যাই, 8 রানে হেরে যাই। তো তখন তো আমি যা জিতছিলাম সব গেল, এবারে গেল 1,22,000। হ্যাঁ, ও ফাইনাল ম্যাচটা আমি হারলাম। তো ফাইনাল ম্যাচ হারার পর টাকা তো ছিল, দিয়ে দিলাম। ও বিশ্বজিৎ ফ্রেন্ড ছিল, সে ওখানে লোকালে যেগুলো দিয়ে দিল। তারপর মোটামুটি টোটাল অফ আছে 16-17 এরকম গেল। 17তে আমার আবার তখন ঢাকাতে চলে আসি, জবের কারণে ঢাকাতে চলে আসি। তো ঢাকাতে এমন একটা জায়গায় জব হয়, সেখানে আমি ফোন ইউজ করতে পারতাম না। যে টাইমটা আমার ডিউটি জবের, ওই টাইমটাতে আমি ফোন ইউজ করতে পারতাম না। তো এমন সময় খেলা আসতো, তো আমি ফোন ইউজ করতে পারতাম না, সবাই ফোন দিত, এটা সেটা। আর আমার মধ্যে তো যে টাকা হারছি একটা চলে আসতো। তো তখন আমি যে কোনো ভাবে ওখান থেকে ফোন কালেক্ট করি, যে আমি চুরি করে হোক আর যেভাবে হোক আমি ফোনটা নিয়ে যাই। তো যাওয়ার পরে এরকম ওই বিশ্বজিতের সাথে তখন থেকে কথা বলি, বলে তখন আবার আমি এই গেম খেলা শুরু করি অল্প অল্প। তখন আস্তে আস্তে আমার বেড়ে যায়, যে 10,000, 20,000, 30,000 এইরকম করে গেম খেলতেছি। তো খেলতেছি, তখন আমি শুধু লুজ করতেছি। 17 সাল, 18 সাল, আমি 2 বছর অনেক লুজ করলাম। ওই যে আমার জবের টাকা ছিল, আগে তো 16 সালে যে জিতলাম ওই টাকা গেল। পরে 16-17 সালে আমি যে জবের টাকা ছিল এগুলা লুজ করলাম, যেগুলো জমাইছিলেন। হ্যাঁ, টোটালি আমি জিরো, তখন জিরো হ্যান্ড। তো জিরো হ্যান্ড হওয়ার পর মাথায় কাজ করতেছে না যে আমি এখন টাকা কই পাবো, কি করব। তো এরকম হইতে হইতে আমি
তখন বন্ধু বান্ধব, তারপরে যে আমার মামা বিদেশ থাকতো, তার কাছ থেকে কিছু টাকা, বা আমার ওই বন্ধু বিশ্বজিৎ, তার কাছ থেকে ওই এলাকায় টাকার উপর টাকা আর কি, সুদে যেটা বলে, যে কিছু টাকা নিলে 1 মাস পর কিছু টাকা বেশি দিয়ে এইরকম করে টাকা নিতাম। তো সে নিয়ে দিত, আমি নিতাম, নিয়ে এরকম করে খেলতাম। তো খেলতে খেলতে 18 সালে তখন এইরকম টাকা নিয়ে খেলতেছি, হাঁটতেছি, দেখতেছি, খেলতেছি। তো মামুন নামে একজন আছে আমাদের এলাকায়, বন্ধু হয় ধর, তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। তো তার কাছ থেকে টাকা নেওয়ার পর ওই টাকা দিয়ে খেলতেছি, তো জিততেছি, খেলতেছি, তাকে মাসের পর মাসে দিতেছি 10,000 বা 22,000 এরকম করে টাকা দিতেছি। 50,000 টাকা নিয়েছিলাম, মাসে 10,000 করে দিতে হবে। তো এরকম খেলতেছি, জিততে জিততে লাস্টে ওই 18 সালেও আমি লুজ করলাম টোটাল। 50,000 যেটা ধার করেছিলেন, ওই 50,000 তো লস করছি, প্লাস বিশ্বজিৎ আরো নিয়ে দিছিল, ওগুলা লুজ করছি, আমার কাছে ছিল, লুজ করছি, মামার কাছ থেকে এখন তো আপনি নিজের জমানো টাকা খরচ করেছেন, এবার মাইনাসে চলে গেলেন, প্রায় লাখখানেক টাকার মতো নাকি? বেশি, এরও বেশি। ওকে, তারপর এরকম লুজ করলাম। তো বাধ্য হয়ে আমি ফ্যামিলিতে বললাম, তখন যে ফার্স্ট টাইম ফ্যামিলিতে বললাম, আমি মিথ্যা বলা শুরু করলাম যে আমার টাকা লাগবে জবের জন্য, এটা সেটা টাকা লাগবে, এরকম মিথ্যে বলে বলে টাকা নিতাম। তো এরকম ফার্স্ট টাইম 2-1 দিত। দেওয়ার পর তারা একবার ভাবলো যে জব করতেছে, স্যালারি পাচ্ছে, তারপরে আবার বাসা থেকে টাকা কেন নিচ্ছে। তো এর মধ্যে ওই যে মামুন নামে যে বললাম, তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, তো ওর টাকাটা পুরোটা দেওয়া হয়েছিল না। তো সেক্ষেত্রে ও করলো কি, এলাকায় মানে আমাদের মুরব্বী যারা আছে, বাবার বন্ধু বান্ধব, তাদেরকে একটু দিল আর কি, নক দিল যে এরকম জিসান আমাদের কাছ থেকে টাকা নিছে, টাকা দিচ্ছে না। তখন তো আস্তে আস্তে সবাই জেনে গেল যে টাকা কি করলো, এটা করলো। তখন টোটালি একটু ফ্যামিলিতে টাচ পাইছে যে না, আমি এর মধ্যে আছি, বাজির মধ্যে বা বেটিং এর মধ্যে আছি। তো এরকম হওয়ার পর ফ্যামিলি থেকে আমাকে ফোন দেয়। বেটিং কি অনলাইন বেটিং এ ঢুকে গেছেন আপনি? অনলাইনে একটু পর ঢুকবো। আচ্ছা, ঢুকেননি এখনো? ম্যানুয়ালি অবস্থা আপনার এখন? লোকালি আপনি 1 লাখ 1.5 লাখ টাকা ট্রানজিশন করে ফেলতেছে। লোকালে এমন সিস্টেম আছে আমাদের ওখানে, যে টেইলার বললাম, সেলুনের দোকান আছে, সুনীল করে নাম, একজন সুনীল, সে সেলুনের দোকান, তার এরকম দোকান আছে, ওই দোকানে এরকম রেশিও হইতো। আচ্ছা, ওইটা থেকে এরকম চলতেছে। তারপর মনে করেন যে 5-10 মিলে এক সাইড মিলে টাকা জমাই করতেছে, এই টাকা একজনে খাচ্ছে, যে আমি এই দল নিবো, এই দল, এখানে ভাগ হচ্ছে, যে একজনটা এতক্ষণ নেওয়া সম্ভব না। তো এরকম করে নিচ্ছে। তো তারপর লোকালে, তখনও আমি এরকম লোকালে খেলতেছি, খেলতে তখন আমি লুজ করলাম। ফ্যামিলি থেকে যখন জানলো, আমাকে বললো, তো আমি ফ্যামিলি থেকে তখন আমার সহ্য হতো না, কেউ কিছু বললে কথা সহ্য করতে পারতাম না, আসলে মেজাজ তখন খিটখিটে হয়ে যেত, যে আমি টাকা পয়সা লুজ করতেছি, সবাই বলতেছে এটা। আমি ফ্যামিলিতে ছুটে যাইতাম না, বাসায় যাইতাম না। তো ফ্যামিলি থেকে একটা সম্পর্ক আলাদা সিস্টেম হয়ে গেল। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকা সবাই জেনে গেল যে না, সে এইরকম বেটিং এর মধ্যে জড়িত বা কোনো কিছুর মধ্যে। এলাকায় একটা নাম ছড়িয়ে গেল, ভাইরাল একটা হয়ে গেল, যে সবাই জেনে গেল যে সে এত টাকা লস করছে, বা এইরকম এইরকমই কোনো কিছু, যে সবাই এক নামে। ইভেন আমাকে অনেকে ফোন করে বলছে, বন্ধুরা, চাচারা, মুরব্বী, সবাই, যে কি এটা, কেন? আমি কিছু বলতে পারিনি, কোনো অ্যান্সার ছিল না। পরে আমার মা খুব কান্না করতো, যে মা বিশ্বাস করতো খুব। পরে আমি কিছু টাকা চাইছিলাম, তো মা বলছিল যে অ্যাটলিস্ট আমার যে জমি জমা আছে, এটা দিয়ে আমি তোর টাকা দিয়ে যদি লাগে। পরে আমি আর নেই নাই টাকা, যে আমি যা ভুল করছি, হয়তো আর করবো না। এরকম হয়তো 18 চলে গেল, 19-এ আমি যে লোকাল তখন আমি মনে করেন যে এলাকায় তখন টোটালি বাদ দিলাম লোকাল সবকিছু। তখন আমি 19-এ অনলাইন সাইট দেখতে পেলাম কিছু, মানে ফেসবুকে যে খেলা যখন চলে, নিজ দিয়ে অ্যাড দেয়, যে বিভিন্ন অনলাইনে অ্যাড দেয়। ইভেন এই যে Bet65 নামে একটা সাইট আছে, যাই হোক, এরকম বিভিন্ন লিংক আসে, লিংকের মাধ্যমে পার্টিসিপেট করতে পারেন। 1xBet, 9 এইরকম বেট। তো পরে এক বড় ভাই বলল যে এইরকম অনলাইনে বেটিং করা যায়। আমি বললাম কিভাবে? বললো এইরকম অনলাইনে ভার্চুয়াল ডলার আছে, এই ডলারটা ঢুকিয়ে বেটিং করতে পারবা। আমি কই কি, ওয়েবসাইটের সাথে বেটিং করলে টাকা দিবে নাকি? আমি তো লোকালে এরকম, হ্যাঁ ট্রাস্টেড, ফুললি ট্রাস্টেড, এটা পাসপোর্ট বা এনআইডি দিয়ে করতে হয়, তো টাকা দিবে তারা। তো তখন এক বড় ভাইয়ের মাধ্যমে 7,000
কি 10,000 টাকা দিয়ে একটা আইডি খুলে নিই আমি ডলারের, নেটেলার বা ওই যে বিটকয়েন এরকম ডলার দিয়ে খুলে নিই। তো তখন অনলাইনে খেলতাম, আর অনলাইনে খেলাটা লাভজনক হতো আর কি, কারণ ওটা লাস্ট ওভার পর্যন্ত বেট ধরা যাইতো, ঘুরানো যাইতো। আমি যখন লোকালে খেলতাম তখন তো প্রথমে আমরা দল নিতাম, বাট অনলাইনে আপনি লাস্ট ওভার পর্যন্ত দল চেঞ্জ করতে পারবেন, কিছু রেট বেশি দিতে হবে, কম বেশি এরকম। তো অনলাইনে খেলতাম, অনলাইন খেলতে খেলতে ওই ফেসবুকে এরকম অ্যাড হইতে হইতে ইন্ডিয়ান একটা ওই ফিক্সিং বা বুকিউ যে বলে তাদের সাথে পরিচিত হলো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, বলেন কি, ফেসবুকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে ব্যাপারগুলো। পরে তাদের সাথে পরিচিতি হলো, তারা তো ইন্ডিয়ান ভাষায় কথা বলে, উর্দু বুঝি না। তো পরে ওটা কপি করে গুগল থেকে আবার ট্রান্সলেশন করে বাংলা কি হয়তো ওটা বলে আমি আবার লিখে তাদেরকে পাঠাইতাম। তো তারা এরকম বলে যে আইপিএল এ ম্যাচ ফিক্সিং হয়, তো আমরা রিপোর্ট দিতে পারবো, বাট পার ম্যাচ আমরা অ্যাডভান্স টাকা নেবো, পার ম্যাচে 1 লাখ। আমি বললাম এত টাকা তো পসিবল না, আপনি আগে কিছু দেন, যে দেখি যদি সত্য হয় তাহলে দিব। তো তারা ফার্স্ট টাইম দিতে চায় না, পরে 2টো ম্যাচ দিছে, 2টা উইন হয়েছে, বাট আমি বিশ্বাস করি নাই। তখন টাকা যে তাদের কথায় টাকা ধরবো, অল্প ধরছি, বলছে যে এমন সময় আসবে যে এটা রেশিওটা আসবে যে আপনি টিম তখন হারবে ভাব, বাট টিম জিতবে, ওই সময়টা আপনি লাগাবেন প্রফিট, মানে 1,000-এ 3,000 4,000 দিবে, ওই সময়টা লাগাবেন। তো ভয় হচ্ছিল যে কি এই ম্যাচ কেমনে জিতবে। এক্স্যাক্টলি সেই পরিস্থিতি হয়েছিল। যেমন বর্ণনা দেন একটু, কোন ম্যাচের কথা? কলকাতা ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ, লাস্টে 5 ওভারে মনে হয় 700। এবং সেই বুকি হ্যাঁ যারা কন্ট্রোল করতেছে, সে মেসেজ দিচ্ছে, বিশেষ মেসেজের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। সে বলেছিল যে খেলার ম্যাচটা এমন হবে যে শেষ মুহূর্তে হেরে যাচ্ছে দল, কিন্তু শেষ মুহূর্তে আবার ফাইনালি ওই জিতবে। আপনি ওর পক্ষে রেশিওতে বেশি টাকা ধরবেন, যাতে করে আপনি অনেক বেশি বেনিফিটেড হন। এবং তাই হয়েছিল। যেমন কালকের খেলা সানরাইজ ভার্সেস কলকাতা, আমার মনে আছে যে 24 বলে 66 রানের মতো লাগে, 24 বল 66। রশিদ খান বোলিং আছে, বাট এদিকে কলকাতার 5টা থেকে 6টা উইকেট পড়ে গেছে, অ্যান্ড্রু রাসেল মাঠে ছিল, বাট একটা তো কলকাতা ব্যাকফুটে আছে। হ্যাঁ, কলকাতা হারবে ব্যাকফুটে আছে, 66 তো সম্ভব না, 5-6টা উইকেটও পড়ে গেছে। তখন কি করলো যে মাঠে লাইটটা অফ করে দিল তারা। এটা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন ওই ম্যাচের কথা। আর বুকি আগে বলছে যে হারবে মনে হচ্ছে সেই জিতবে ফাইনালি। পরে দেখি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মাঠে লাইট কি যেন ঠিক লাগতেছে, বন্ধ বলছে। বুকি বলতেছে এই টাইমটা এরা লেনদেন করে নিচ্ছে, যে এটা একটা কিছু না, এটা লেনদেন করে নিচ্ছে, আপনি লাগান। আমার ভয় লাগছিল যে কি কয়। পরে দেখি ইন্ডিয়ান বুকির সাথে আপনার কথা হচ্ছে, এটা কথা হচ্ছে। পরে লাইটটা ঠিক করলো, ওই ম্যাচটা অনেকে দেখছে। পরে রাসেল ওই ম্যাচটা জিতাই দেয়, 16 বলে 50 করে রাসেল, মনে আছে 51 করে 16 বলে, আর 24 বলে লাগতো 66। ওটা রাসেল ম্যাচ জিতাই দেয় 1 ওভার থাকে। আপনি বুকের কথা শুনে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ধরছিলেন? আমি পুরাটাই ধরি নাই, আমি তো টাকা কম ধরছিলাম, বিশ্বাস করছিলাম না। তারপর আমার অনেক প্রফিট হয়েছিল, যেহেতু 4,000 5,000 করে রেট দিচ্ছিল। 24 বলে 66, 5টা 6টা উইকেট পড়ে গেছে। তো তখন আমি জিতলাম। তো আমি তো ভাবলাম কি রে, যা বললো তাই, তাহলে তো বিশ্বাস করা যায়। তোমার কাছে তখন জিজ্ঞেস করেছিলেন যে ফ্লাইট লাইটটা বন্ধ কেন করেছিল, এটা কারিগরি ত্রুটি নাকি অন্য কিছু? ওরা বলছে যে এইরকম সিস্টেম, এখন এই লাস্টে আর 4 ওভার আছে, এখন এই সময়টা একটু এদিক ওদিক করে, যে যাতে আরো বেশি ডিসকাশন হয় এই সময়। আচ্ছা, আবার এই যে টাইম আউট থাকে 2.5 মিনিট, বুঝছি। এই টাইম আউটের সময়, ড্রিঙ্ক ব্রেকের সময় ম্যাচ কেনা বেচা হয়, ম্যাচ খেলার মধ্যে কেনা বেচা হয়, আগে পরে কেনা বেচা হয়। আপনি তো মূল আখড়াতে ঢুকে গেছেন একদম। তারপর আসতেছি সামনে, আমি তো এখন ঘাবড়াচ্ছি এবং ভিতরে ভিতরে ঘামতেছি ঠান্ডাতে। তারপর ওই ম্যাচটা আমি জিতে যাই। তারপরে তারা বলে যে, আমার বন্ধুরা কে কেমন আছে সেটা একটু শুনিনি। একজনই পাগল করে রাখছে, যার কারণে অন্য টেক্সট গুলো দেখা যাচ্ছে না। তাজউদ্দিন আজকে অনেক রোমান্টিক কথা নাকি প্রিয়াঙ্কা বলছে, সেগুলো আমরা পরে শুনবো। ওর মেসেজের ঠেলায় বাকি কাউকে এখনো দেখতে পাইনি, বাট দেখি কে কি রিঅ্যাকশন দিচ্ছে। বাট ফাইনালি সবার কাছে অনুরোধ, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। এইটার কনসিকুয়েন্স এক্স্যাক্টলি কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায় একটা মানুষকে, সেটাও আমরা জানবার এবং দেখবার চেষ্টা করব। আমরা আছি গ্যাম্বলিং মাস্টার জুয়ারি জিসানের সাথে, এবং এখন জুয়ারি শব্দটা তার কাছে যায় না, এতে ইন্টারন্যাশনাল বুকি এবং ইন্টারন্যাশনাল গ্যামলারের দারুণ এক সমন্বয়। দেখা যাক এর জীবনের ভাগ্য কোথায় নিয়ে যায় তাকে। তারপর ম্যাচটা জিতার পর তারা বলে যে, ভয় পাচ্ছি জিসান আমি ভিতর ভিতর, তারা বলে যে নেক্সট ম্যাচ থেকে আমাদের অ্যাডভান্স পেড করতে হবে 1 লাখ পার ম্যাচ। সেই বুকি? হ্যাঁ। তো আমি ভাবলাম আমার কাছে তখন, ওর ভাষা কোথায়? ইন্ডিয়ান যে বুকির সাথে কমিউনিকেশন, ওইটা বলে না, হোয়াটসঅ্যাপে শুধু কথাবার্তা বলে। আচ্ছা। তো পরে তারা বললো যে এখন নেক্সট অ্যাডভান্স 1 লাখ পেড করতে হবে। তাদের তো যে
পেপাল আইডিতে আমরা ডলারটা ট্রান্সফার করে দেই। তো পরে আমার একার পক্ষে তো 1 লাখ তাদের আগে টাকা দেওয়া সম্ভব না। 2টা ম্যাচ জিতাইছে তোমাকে হ্যাঁ, এভাবে। হ্যাঁ। তো আমি কিছু আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাইরা আসিল, তো তাদেরকে বললাম এইরকম এরকম ব্যাপার, তারা 2টা ম্যাচ দিছে, 2টাই জিতছে। তুমি কানেকশন পাইলা কেমনে ওর? ওদের? জিসান, হ্যাঁ। হ্যাঁ, এই যে যখন লাইভ খেলা হয় দেখবেন যে খেলার নিচে অনেক অ্যাড দেয়, তারা হুম। বিভিন্ন অ্যাড দেয়, ওইসবগুলো তো নাম্বার এক্সপ্লোর দেয়। করতে হ্যাঁ, করতে ওভাবে তুমি যোগাযোগ এরকম করো। অনেকের কাছে আমি ধরাও খাইছি, আচ্ছা, যে এই তারা- করতে করতে ওর সাথে হ্যাঁ, যোগাযোগ। ওকে, অনেকের কাছে ধরা খাইছি। তারপর হ্যাঁ। তারপর পরে কয়েকটা ফ্রেন্ডে বললাম যে এরকম এরকম 1 লাখ টাকা চাই, দিলে ম্যাচ দেবে। তো তারা অবিশ্বাস করে না। আমি বললাম আচ্ছা নেই, সবাই মিলে। তো কয়েকজন 5-7 জন মিলে 1 লাখ টাকা অ্যারেঞ্জ করে পাঠাই দিলাম। দিয়ে তারপরে আরো 2-1টা ম্যাচ জিতলাম। বাট লাস্টে 17 সালে 19 সালে ফাইনাল ম্যাচটা চেন্নাই ভার্সেস মুম্বাই, সম্ভবত হ্যাঁ চেন্নাই ভার্সেস মুম্বাই, হুম। 1 রানে মুম্বাই ম্যাচ জিতে। ওই ম্যাচটা আমাদের বলছিল যে চেন্নাই জিতবে, বাট আমরা অগ্রিম টাকা দিছিলাম। বাট ওই ম্যাচটা 1 রানে মুম্বাই জিতে যায়, আমরা হেরে যাই। বুকির কথা তো ফেল, আমাদের অনেক লস হয়। ম্যাচটা টোটালি নিয়ে গেছিল চেন্নাই জিতবে, লাস্টে 6 বলে 8 অথবা 7 লাগে, নেয় না। আর তোমরা তখন তো চোখ বন্ধ করে জিততে গেছি। ওর কথাতে টাকা ইনভেস্ট করা শুরু তখন করে আমরা দিয়েছো। সব যা ছিল সবার কাছে সব লাগাই দিছে। ইভেন ম্যাচটা জিতা ম্যাচ, ওয়াটসন ক্রিজে ও 60-70 রানের মতো করছে। ওয়াটসন ক্রিজে সে ফুল ম্যাচ ধরে নিয়ে গেছে, সে খেলতেছে। বাট মালিঙ্গা বোলিং, প্রথম বলে 4 মারে, লাস্টে 1 বলে 2 রান লাগে, 1 বল হলো ট্রাই, বাট এলবিডব্লিউ আউট হয়ে যায়। 1 রানে ম্যাচটা আমরা হারি। এরা 148 করে, চেন্নাই 147, 1 রানে আমরা ম্যাচটা হেরে যাই। বুকিও তখন আর কিছু রেসপন্স করে না, কয়টা 1 রানে ম্যাচের থেকে আমাদের ব্লক করে দেয়, সাইড থেকে ব্লক করে দেয়। আমরা টাকা সেই ম্যাচে আগে দিছিলাম। তো আবার তো আমি লুজ করলাম, যে 2 ম্যাচে 3 ম্যাচে যা জিতছিলাম সব লুজ করলাম। এরকম লুজ করলাম। তুমি তো শুধু একা করনি, বাকি সবাইকে নিয়ে লুজ সবাই লুজ করছে, সবাই তখন আমার কথা শুনাইতেছে যে কি করলি না গেলে যে এরকম ম্যাচ হারলো। এটা আর কিছু বলার নেই, সবাই লুজ করলাম। তারপরে 20 সাল 19 সাল আমি এখনো লুজে আছি। সে 16 থেকে শুরু করে লুজ। পরে 20 সালে আমরা গেলাম যে এটা বাংলাদেশে বিপিএল এর কথা বলি এবং সিক্রেট কিছু কথা আমরা এলাপে পরে আসবো, ওই দিকের গল্পগুলো আগে শুনে আসি। তো চট্টগ্রামে বিপিএল খেলার ম্যাচ ছিল। আমরা এই গল্পে যাবো, বাট আইপিএলটা শুনে আসি। আইপিএল, এই বিপিএল এর পর আইপিএলটা হবে। আমি আইপিএল যাই। আচ্ছা, তাহলে 20 সালে ওখানে বিপিএলটা বাদ দিয়ে আমরা আইপিএল এ যাই। তাহলে তো 20 সালে আবার যখন নতুন করে আইপিএল আসলো, আমার কাছে তখন কিছু টাকা ছিল। আমি এর মধ্যে বিয়ে করছি, মানে ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছিল যে এরকম হইলে আরো নষ্ট হয়ে যাবে, এটা সেটা দিয়ে দিচ্ছিল আর কি, বিয়ে করছে। তো বিয়ের পর কিছু টাকা পাইছি আর কি, আমার হাতে কিছু টাকা, তখন অনেক টাকাই ছিল আর কি। তো আবার যখন আইপিএল খেলা আসলো, আমি ওই আইপিএল শুরু করলাম। তখন আমার নিজস্ব অ্যাকাউন্ট ছিল, ওই যে বেট বছর ঘুরে আইপিএল আসলে তোমার মাথা ঠিক থাকে না। এটা মেন, যে আইপিএল খেলা দেখলে আমার কেমন যেন মনে হয় খেলতে হবে। তো তখন আমি ওই 20 সালে করলাম কি, যে এতদিন তো সবার এর কথা শুনে ওর কথা শুনে অনেক লুজ করলাম। তখন 20 সালে আমি নিজে ক্রিকেট নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণা? হ্যাঁ। তখন স্মার্টফোন হাতে আমি নেট থেকে A to Z আইপিএল এর হিস্টোরি ডাউনলোড দিয়ে ওটা প্রিন্ট করে বের করলাম। সে 9 সাল থেকে, আইপিএল 9 সালে শুরু, 9 সাল থেকে 19 সাল পর্যন্ত টোটাল হিস্টোরি A to Z হিসাব করে বের করলাম। করে তখন দেখলাম যে আজকে কার কার খেলা, মুম্বাই ভার্সেস চেন্নাইয়ের খেলা, এই ম্যাচ যারা কতবার মুখোমুখি হয়েছে, কে কতবার জিতছে, এই পিচে কে কত রান করছে, এই পিচে ব্যাট ফার্স্ট উইন নাকি সেকেন্ড ফার্স্ট উইন, কে রান এভারেজ কত, যা কোচের চিন্তা করার কথা, যা ক্যাপ্টেনের চিন্তা করার কথা, সব ধারণা এখন তুমি নিচ্ছ। ওকে, তারপর একটা ক্যালকুলেট করতাম। আচ্ছা, করে দেখতাম যে না, এই ম্যাচটা মুম্বাই জিতবে। তো তখন করতাম কি, এরকম টোটাল ক্যালকুলেশন করে আমি ম্যাচ নিতাম এবং আমি সাকসেস উইন হতাম। 10টা ম্যাচের মধ্যে 8টা 9টা করে উইন হতাম। তখন তো আমার বাম্পার। এবার আর বুকি টুকির সাহায্য না, নিজে অ্যানালাইসিস করতেছো। নিজে বিসিবিটা এখন ওই পোস্টটা ফাঁকে আছে কিন্তু। ওকে। তো পরে এরকম করতে করতে আমি 20 সালে প্রায় কত কি জিনিস তুমি ইসে নিতে, অবজারভেশনে নিতে? আমি নিতাম যে কতবার মুখোমুখি হয়েছে, কোন মাঠে খেলা হচ্ছে, হেড টু হেড কতবার মুখোমুখি হয়েছে, কে কতবার জিতছে, ব্যাট ফার্স্ট কতবার জিতছে, সেকেন্ড ফার্স্ট মানে সেকেন্ড ব্যাট কতবার জিতছে, এভারেজ রান কত, বা এই পিচে রান কত হতে পারে, স্পিনার কেমন বল করে এই পিচে, ফাস্ট বোলার কেমন করে,
কার স্পিনার কেমন আছে, হ্যাঁ, কার তারপরে কেমন spinner, আছে। এই পিছে অনেক সময় আবহাওয়া ইয়া হয় হ্যাঁ, যে এদের এসব নিজের আছে। মাঠে এরা যতই হোক করবে। যেমন কলকাতা তাদের নিজের মাঠে ফার্স্ট ম্যাচ কখনো হারে না, হুম, এটা ইতিহাস। হুম। যে হারে না এই টিম যেই নেবে জিতবে এরকম। তো এরকম আমরা হিসাব করে করে দেখতাম, খাতায় লিখতাম যে এই ম্যাচে এমন করলো, এই ম্যাচ এরকম করে করে আমি জিততাম। তখন ওকে। 10টাতে 8টা 9টা এরকম জিততাম। আমি জিততাম, খুব ভালোভাবে জিততাম। 20 সালে আইপিএল আমি প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা জিতে না যাই। শুনিনি, আরেকবার বলো, থামা দাঁড়ায়, তুমি তো আমাকে পাগল করে ছাড়বে দিয়ে। 17-1800 17 থেকে 18 লাখ হাজার 17-18 লাখ লক্ষ টাকা। ইভেন 20 সালে আইপিএল এর লাস্ট 30 ম্যাচে আমি 26টা ম্যাচ জিতছি টানা। এইভাবে নিজে অ্যানালিসিস হ্যাঁ, করতে আর এই করতে। 4টা ম্যাচ আসছে, 26টা ম্যাচ জিতছি। কত টাকা জিতছো তুমি? 17 থেকে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। হ্যাঁ। ওই সময়টা তখন আমার কাছে প্রচুর টাকা, আমি কি করবো ভেবে পাচ্ছি না। আমার ফ্রেন্ড ছিল জুয়েল, মানে এই জন্য আমার তোমার বন্ধু ছিল। ও, আচ্ছা। আমার জুয়েল কি ছিল? না না না, আমার ফ্রেন্ড একটা খুব ক্লোজ ফ্রেন্ড, জব, সেক্ষেত্রে আমার বন্ধুরা কি কয়, এরা হজম করতে পারছে কিনা? 18 লক্ষ টাকা জিতছো তুমি, 30টা ম্যাচের মধ্যে 26টা ম্যাচ জিতছো। হ্যাঁ, টানা 26টা। প্রেডিকশন ছিল তোমার নিজে নিজে নিজের অ্যানালাইসিস করে। analysis, হ্যাঁ। এবার আর কোনো বুকির কাছে যাওনি, না। কোনো তাবিজও করনি, না। নিজে গবেষণা করে বাইর করছিল এবং 26টা ম্যাচের মধ্যে 30টা ম্যাচের মধ্যে 26টা ম্যাচ জিতেছিল, 18 লক্ষ টাকা জিতছিল। তো কথাগুলো খোলামেলা না বলা, কথাগুলো খোলামেলাই বলতেছে আর কি। 20 সালে, হ্যাঁ। এবং সবাই গোপালগঞ্জ থেকে শুনছি। এনিওয়ে আমরা প্রোগ্রাম রিলেটেড আরো কিছু কমিউনিকেশন আপনার কাছ থেকে আশা করছি। দেখা যাক এটার ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। জিসান, তারপর 18 লক্ষ টাকা হ্যাঁ, জিতলে। 18 লক্ষ টাকা জিতলাম। তখন আমার তো অনেক টাকা, যে এত টাকা কি করবো। আমার ওই সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেল সবাই তো তখন আমার এক নামে, যে এ যা বলে তাই, সবাই আমার টাকা দেয়, 500-1000 টাকা দিয়ে আমার কাছ থেকে প্রেডিকশন নেই যে এই টিম জিতবে, এই টিম জিতবে। আমি বলতাম না যে কেন, আমি নিজে কষ্ট করে বলবো কেন, আমি তাদের বিপক্ষে ও লাগাইতাম। টাকা দিয়ে এনালিটিক্যাল ইগুলো নিতে আমার কাছ চায়। থেকে তো বাহ। নিত। আমি তখন একটা এফবি আইডি খুলছিলাম, ফেক আইডি দিয়ে, মানে নেমে খুলে আমি তখন প্রেডিকশন দিতাম এফবিতে। আমার এফবিতে আমি না খেললেও তখন আমার 15 থেকে 20,000 পার ডে আসতো, এই শুধু প্রেডিকশন দিয়ে। টাকার বিনিময়ে। হ্যাঁ, মানে এফবিতে আমার আইডি এখনো আছে, 5,000 বাবা জিসানের যে পরামর্শ সেটা বিক্রি করে এই 15-20 টাকা ইনকাম। পার ম্যাচে। কঠিন অবস্থা। কারণ আপনাকে যদি আমি 10 ম্যাচে 8টা জিতাই দেই, আপনি আমাকে 1000 পার ম্যাচে দিতে বাধ্য দিবেন, যে আপনি তো টাকা জিততেছেন, এই হিসাবে আমারে দিচ্ছে। তো এইভাবে একটা করে ম্যাচে আমি পার তাহলে তো ম্যাচে তোমার খরিদ্দার মেলা আছে বাংলাদেশে। অনেক, ফেসবুক আইডিতে ফুল। তো পরে এরকম আমি এদিক থেকে টাকা পাচ্ছি, ওই দিক থেকে টাকা পাচ্ছি। তখন ওই জুয়েল বললাম, তো তার সাথে হয়তো হয়তো একটু খারাপ দিকে চলে যায় আর কি, হুম। ড্রিঙ্কস করা শুরু করি। কোল্ড ড্রিঙ্কস, মাস্তি, দারু, অ্যালকোহল। অ্যালকোহল। 18 লাখ টাকা পকেটে, বয়স কম। তার হাত ধরে আমি ফার্স্ট ওই বারে যাই। হুম। তো জুয়েল আমি যাই, তখন তো টাকা ছিল, যে ফার্স্ট টাইমে তো এগুলা খাইতে পারতাম না, কেমন জানি। হুম। তো আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে, যে টাকা পয়সা আছে, কি করবো। ওরা বুদ্ধি দিত আর আমি তো এদিক জিততেইছি। হুম। এরকম হইতে হইতে এটা ওটা ওই খাওয়া শুরু করলাম, তার সাথে শুরু করে আমি টাকা পয়সা জিতলাম 20 সালে। তখন আবার আইপিএল শেষ হওয়ার পর আমার হাতে তখন 15 থেকে 20 লক্ষ টাকা আছে, অলরেডি আছে। তো টাকা নিয়ে তখন বেশ খাচ্ছি দাচ্ছি, আরামসে ঘুরতেছি, মাস্তি লাইফ শুরু হয়েছে। এর মধ্যে ওই চলতিছে নেশা জগতে, তখন টোটালি একেবারে ঢুকে পড়ছি। তারপরে বাসায় যখন ছুটি যাইতাম, ওই বিশ্বজিৎ আমরা এরকম অল টাইম কোনো না কোনো ড্রিঙ্কস নিয়ে থাকতাম, খাইতাম অল টাইম। বিশ্বজিৎ খুব ভালো ফ্রেন্ড, সে ছোটবেলা থেকে একসাথে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। সে অনেক আমাকে ভালোবাসে এবং হেল্প করছে, আমিও তাকে অনেক ভালোবাসি বা হেল্প করি, সবকিছু মিলে। তো 20 সালটা গেল, এখন শুরু যেটা 21 সালে কি বিপিএল এ কি আসবো, বিপিএল এ কিছু বলবো? আইপিএল কি শেষ করে ফেলেছি? আইপিএল তো ওটা 20 সালেরটা শেষ, হ্যাঁ। 21-এ বড় একটা আইপিএল আছে, 22-এ। আমরা আইপিএল এর গল্প শেষ করি আগে। আচ্ছা। ওকে, এটাই তো ধামাকা। হ্যাঁ, আমরা একটু ধামাকা ওকে, ধামাকাতে আমরা ঢুকি 21-এ। আচ্ছা, 21-এ আমরা যাচ্ছি। আমি কিন্তু আসলে ভিতর ঘামতেছি। শোনো, আমি মেয়েটা গরিব আদমি এবং ছোট্ট হাটের মানুষ, এবং তোমার এই প্রেশার আমি নিতে পারতেছি না, যে 18-20 লাখ টাকা এভাবে প্রেডিকশন করতেছে। প্রেডিকশন বিক্রি করে তুমি 15-20 হাজার টাকা কামাইছিলে বলো। পার ম্যাচ। ওকে, 2020-21 আইপিএল, এবার বলো।
21-এ তখন আমি চিন্তা করলাম যে এই আইপিএলে আমি 15 থেকে 20 লাখ টাকা নিয়ে আমি 50 থেকে 60 লাখ টাকা করব, এরকম মনে মনে একটা চিন্তা করলাম। ও ওটার বাজেটও করে ফেলতেছে আগে। যে আমি কয়েকগুলা ম্যাচ আছে যে এগুলা ম্যাচ ফিক্সড, এরা জিতবেই, ফিক্সিং হোক আর যেভাবে হোক জিতবে, ওটা আমি জানি। এবং আমি বলে দিতে পারবো যে কিছু কিছু তারিখ আছে, এই তারিখে অগ্রিম তাদের খেলা দিবে। এখনো আইপিএল টাইম দেয় নাই, সূচিপত্র দেয় নাই, বাট এপ্রিলে যদি আইপিএল হয়, মার্চে অথবা এপ্রিলে আইপিএল শুরু হবে, 12 ফেব্রুয়ারি মনে হয় ড্রাফট নিলাম। তো আমি এখনই বলে দিতে পারবো যে এপ্রিলে এত তারিখ এদের খেলা দিবে পরে কাগজ কলম রাখি যে এইরকম কিছু ম্যাচ আছে ফিক্সড, এবং তাদের এই ম্যাচগুলো তারা জিতবে। এরকম কিছু কিছু ম্যাচ আছে যে ফিক্স করা, যে তারা জিতবে, এই তারিখে তাদের খেলা থাকবে, বা এত নাম্বার ম্যাচ তারা এরকম খেলা করবে, জিতবে এরা। এটা আমি আগে বলে দিতে পারবো। জিসান তো মাথায় ঘুরাই দিচ্ছ ভাই তুমি। তো তখন আমি এগুলো এইভাবে প্রেডিক্ট করে আসতেছো কয় বছর? মিলতেছে এগুলো? এটা আমি ওই যে 19-এর শুরু থেকে 20-এ প্রেডিকশন মিলতেছে প্রতি বছর? হ্যাঁ, মিলতেছে। 2021 21-এ তখন আমি চিন্তা করলাম যে 50 থেকে 60 লক্ষ টাকা আমার করতে হবে। ইতিমধ্যে আমি এদিক তো বিয়ে টিয়ে করে কমপ্লিট। তো তখন আমি টোটালি এই নিয়ে গবেষণা করতে থাকলাম। তো আইপিএল তখন খেলা শুরু করলাম অনলাইনে। তখন আমার অনলাইনে বেটিং আইডি 3 থেকে 4টা, মানে আমার একটা আইডিতে তখন হচ্ছে না। আমার একটা আইডিতে 10 লাখ বা 5 লাখ করে ডিপোজিট করলে কোম্পানি নজর দিচ্ছে যে সে এত টাকা জিততেছে, কোম্পানি এজেন্টকে বলে দিচ্ছে যে তার এই একটা আইডি থেকে এত টাকা, তাকে বলে দাও যে বেশি না খেলতে। তখন এজেন্ট আমাদের বললো যে আপনি 2 থেকে 3টা আইডি করেন, অল্প অল্প করে 3টা আইডিতে খেলেন, তাহলে সমস্যা হবে না। এক আইডিতে খেললে এত জিতলে কোম্পানি নজর দিবে, পরে সমস্যা হতে পারে। তখন আমি 3টা থেকে 4টা আইডি খুলে নিলাম, নিয়ে আমি তখন খেলতেছিলাম আইপিএল 21। ধীরে ধীরে এরকম খেলছি, ফার্স্ট ম্যাচ 2 ম্যাচ এরকম খেলতে খেলতে একটা ম্যাচ ছিল। তাজুদ্দিন লিখছেন যে গুরুর সাথে মহামারীতে আক্রান্ত, তার ভ্যাকসিন পৃথিবীতে এখনো নেই। ওকে, তারপর জিসান 21-এ তখন খেলা ছিল ফার্স্ট ম্যাচ, কার চেন্নাই মুম্বাই ভার্সেস আরসিবি অথবা কার যেন একটা খেলা ছিল, আরসিবি ভার্সেস মুম্বাই। লাস্টে 18 বলে 31 কি 32 লাগে, এভিডেভিডার ছিল, বুমরা বোল্টের 2 ওভার ছিল। তো তখন 3000-4000 রেশিও দেয়, বাট মুম্বাই তাদের লাইফে ফার্স্ট ম্যাচ কখনো তখন হাতে 2 ওভার আছে, বুমরার আছে 1 ওভার, 10 বোল্টের 1 ওভার, বোল্টের 1 ওভার। 18 বলে লাগে 33 রান, এভিডেভিলিয়ার্স বলে 33, বুমরা 1 ওভার, বোল্টে 1 ওভার। ব্যাটিং এ কে কে আছে? এভিডেভিলিয়ার্স আর একটা বোলার, ডেভিলিয়ার্স। মানে ভিলিয়ার্স ছাড়া আর কেউ না? তাহলে তো আমি ওর পক্ষে যাব, বুমরা এবং সে পক্ষে। হ্যাঁ, সবাই এটাই করে, বাট আমি করছি উল্টা। কেন, তোমার অ্যানালাইসিস কিভাবে হলো এটা? অ্যানালাইসিস বিগত 9 বছরে আমি একটু ক্লিয়ার হই। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলা হচ্ছে কার? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখানে মুম্বাই ইন্ডিয়ান্সে 18 বলে লাগবে 33 রান, রাইট? 18 বলের মধ্যে 2টা ওভার আছে, 2জন জায়ান্ট বলার, একটা হচ্ছে বুমরা আর একটা হচ্ছে বোল্ট। 10 বোল্ট, হ্যাঁ, বোল্ট এবং বুমরা 2জন হচ্ছে জায়ান্ট বলার। আরেকদিকে আছে শুধু এডি ভিলিয়ার্স, আর কেউ নাই। সো আমি অফকোর্স মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে যাব, রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে আমি যাব না। তুমি এখন তোমার এক্সপার্টিস দিয়ে কেন চিন্তা করলে যে রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে যাওয়া যায়? এটা আমি থিওরিটা এরকম বের করছিলাম যে আমি দেখছি যে ওটা ফার্স্ট ম্যাচ ছিল আইপিএল এর। তো 9 সাল থেকে এই 20-21 সাল পর্যন্ত ফার্স্ট ম্যাচে মুম্বাই তাদের ফার্স্ট ম্যাচ কখনো জিতে নাই। এটা কেউ 2009 থেকে 2020 পর্যন্ত বা 21 পর্যন্ত কখনোই মুম্বাই ইন্ডিয়ান্স তার ফার্স্ট ম্যাচ জিতে না, এবং এমন ভাবে হারে যে জিততে জিততে হেরে যায়। এটা হচ্ছে রেকর্ড বলতেছে। রেকর্ড, এইটার উপর ভিত্তি করে তুমি রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে ধরলা। বিগত 10 বছর যদি এই রেকর্ড হয়ে আসে, অফকোর্স এখন তো রেকর্ডটা ভাঙবে না, আর যদি ভাঙে সেটা তো অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্টে তো মানুষের জীবন হারায়। আমি না হয় 3 লাখ টাকা হারালাম। সর্বনাশ করছে তো সত্যিকারের জুয়ারি, বাপরে। কেমনে কেমনে মাথা ঘুরায়, কেমন গা গুলায়। তো সেক্ষেত্রে আমি বেবি হবে নাকি, পোড়ামাটি খাইতেছে, কথাবার্তা কি রে? হ্যাঁ, রেকর্ডের বাইরে তো যাওয়া যায় না। না, আমি বলতেছি যে জুয়ারি তো দেখছি রে ভাই, গ্যামলারও দেখছি, কিন্তু গ্যামলারের ধরন এরকম, কথাবার্তা যে প্যাটার্ন, তোমার যে সব ফিলোসফিক্যাল ভিউ, অনেক কনফিডেন্ট, এবং তুমি একদম, এবং এরকম খুলে যায়, এরকম কনফিডেন্ট না হলে অবশ্য জুয়ারিও হওয়া যায় না। তো জুয়ারির সবচাইতে জিগার অনেক বড় হয় আর কি, আপাত মস্তক পুরোটাই চলে যায়। যাই হোক, তুমি ভরসা শুধু এই কারণে করলে 10 বছরে কখনোই ফার্স্ট ম্যাচ তারা জিতে নিতে, এজন্য যত ভালো প্লেয়ারই থাকুক না কেন তার বিরুদ্ধে তুমি চিন্তা করলে। ওকে, পরে আমি নিয়ে নিলাম এফডিএল। কত টাকা? 3 লক্ষ টাকার মতো লাগাইছিলাম।
তো কম বয়সে একটা ছেলে এই বয়সে 3 লাখ টাকা দিয়ে দিল। 3 লাখে আমি পাইবো 6,20,000 মতো পাবো। যদি জিতো 6,20,000, কারণ সবাই তো মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষেই ধরবে। হ্যাঁ। ওকে, রেশিও তোমার পক্ষে আছে। তারপর But মুম্বাই এরকম ম্যাচই হারে, তারা অনেক কাছে ক্লোজ এসে হেরে যায়, তাদের মাঠে হলে তারা ক্লোজ এসে হেরে যায়, বুঝতে দেয় না পাবলিককে। আইপিএলটা মূলত পাবলিককে ধোকা দেওয়ার জন্য একটা লিগ শুরু করা হয়, মানে পাবলিক যেটার পক্ষে যাবে তারা উল্টো করবে সেটা। ওখানে তো কোটি কোটি হাজার হাজার কোটিতে খেলা চলতেছে, কোটি কোটি তুমি নাই টাকা। 3 লাখ থেকে 6 লাখ আমি হিসাব 3 লাখ, করতেছো। হ্যাঁ। তো পরে ম্যাচটা জিতে যাই, ফার্স্ট ম্যাচে আইপিএল এর শুরুতে আমি 6 লাখ টাকা জিতি, তখন তো পুরো জিতে যাও ওই ম্যাচটা, শুধু ওই যে ট্র্যাকের উপর চিন্তা করে, হিস্ট্রির উপর চিন্তা করে জিতে গেছি। 3 লাখের উপর বাজি ধরে 6,20,000 জিতলা। হ্যাঁ, ভোমরা টোমরা সবার 16 রান 17 আচ্ছা, রান করে মাঝখানে নিয়েছে। একটা কথা বলতে যাই যে উনার মতো আপনারা যারা মানে শুনতে পাচ্ছেন আমাদের আজকের অতিথির গল্প, তারা আবার উনার মতো এরকম চিন্তা করে আমরা জ্ঞানে ইনভলভ হয়ে যাবেন না প্লিজ। আমরা জ্ঞান আজকে বিতরণ করব না, আমরা একটা সাক্ষাৎ মানুষকে নিয়ে এসেছি, সবকিছু করে সে কেমন আছে সেটা আগে শুনবো, তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় জীবনে কি করা উচিত সেই সিদ্ধান্তটা নিজেই নিব। তারপর জিসান, তো এইভাবে খেলতেছিলাম, তো খেলতে খেলতে আমার ভালোই যে জিততেছি হারতেছি, বাট আমার লস হচ্ছে না, আমি পাচ্ছি, শুধু পাচ্ছি। এদিকে আমার এই প্রেডিকশন থেকে টাকা আসতেছে, প্লাস এভাবে আমি গেম খেলে জিততেছি। তো এরকম হইতে হইতে 30টা খেলা সম্ভবত হয়ে গেল, হয়ে যাওয়ার পর করোনার জন্য খেলাটা অফ হয়ে গেল মনে হয়। 30টা খেলা হয়ে গেল, এর মধ্যে আমি বেস্ট এই একটা ম্যাচ ছিল, আর একটা ছিল রাজস্থান ভার্সেস সানরাইজার। এই ম্যাচে এরকম একটা বিগ জিতি, যে সেটাতে ছিল এরকম যে সানরাইজের হাতে 8টা কি 9টা উইকেট ছিল, বাট 30 বলে 32 কি 36 রান এরকম লাগতো। ওভার ওভার ছিল 5 ওভার, মানে 30 বল 5 ওভারে 8-9টি উইকেট, হ্যাঁ। জিতবেই তো কনফার্ম। কিন্তু কই ম্যাচ আমি সানরাইজার্স পক্ষে ধরবো। মুম্বাইয়ের সাথে ছিল কি রাজস্থানের সাথে, মুম্বাইয়ের সাথে সম্ভবত, ওকে, মুম্বাইয়ের সাথে ছিল, বাট সবাই তো সানরাইজ, মুম্বাই হ্যাঁ, রান আমিও বেশি ধরবো, করে নাই তাই। ওটা, হ্যাঁ। মুম্বাই রান 140 কি 41 করছে, আমি বলবো যে ওরা জিতবে। হ্যাঁ। ওকে, বাট ওই ম্যাচটা সানরাইজ হেরে যায়। তুমি কার পক্ষে ধরেছিলে? আমি মুম্বাইয়ের পক্ষে। যুক্তি কি ছিল? তুমি বললা যে 8 উইকেট 58 উইকেটের হাতে আছে, 5 ওভার হাতে আছে, মাত্র 30 রান লাগবে, যে কেউ জিতবে। কিন্তু আমি ওটা একটু আগেই ধরছিলাম, তারপরে যখন 30 বলে 38 লাগে ওই সময় টাইম আউটটা দিছে 2.5 মিনিট, স্ট্রেচ টাইম। হ্যাঁ টাইম আউট দিছে, দেখতেছে যে ফেভার সবাই সানরাইজ, তাই ধরবো। সানরাইজ। স্বাভাবিক। বাট আমি ধরলাম যে মার্কেট আজকে পুরোটাই সানরাইজ, হ্যাঁ, পুরো মার্কেট সানরাইজ। হুম। আর আইপিএল এমনটাই করে যে পাবলিক যেদিকে মার্কেট ওভারলোড করবে সেই টিমটা তারা হারাই দেয়, কারণ ওখানে কয়েক হাজার কোটি টাকা বের করে কোটি নেওয়া টাকা যাবে নেওয়া যাবে শেয়ার মার্কেটে। হ্যাঁ, শেয়ার মার্কেটের মতো। এই আর চিন্তা করে তুমি উল্টা পথে আসলা। যে মাঝে মাঝে আমি করি কি, যে আমার মতো সবাই তো এরকম হয়তো বা প্রেডিকশন করে যে ভালো টিম, আমি যে এরকম করি মাঝে মাঝে আমি এর উল্টাটা খেলি, যে আমি যদি প্রত্যেকটা ম্যাচে এরকম করে জিতি তাহলে তো সবাই জিতবে, তো আজকে আমি উল্টো খেলবো, তো এরকম জিতে যাই। তো তখন আমি দেখলাম কি যে সবাই সানরাইজ বেটিং এ যে ওয়েবসাইটে রেটিংটা দেখায় যে এত কোটি টাকা বিট এই সাইটে, এত কোটি এই সাইটে। তো তখন আমি মুম্বাইয়ের পক্ষে নিয়ে কত কোটি বিট দেখাচ্ছিল ওই সময় মনে আছে? অনেক, কত বেট 1x এ মনে হয় 700 কোটি 800 কোটির মতো। কত কোটি? 700-800 কোটি 1x এ। তারপরে বেট 65 9 উইকেটস, বেট ফায়ার, এরকম অ্যাভেলেবল সাইট আছে আমার নিজের। 700-800 কোটি উঠে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপর তো পরে আমি ওটা মুম্বাই নেই, পরে পর 7টা উইকেট পড়ে যায়, 2-3 ওভারের মধ্যে উইকেট পড়ে যায়, তারা ম্যাচ হেরে যায় 10 রানে হারে। তাও সানরাইজ হায়দ্রাবাদ স্কোর এখনো দেখলে পাবেন, ম্যাচটা হেরে যায় সানরাইজ। কত জিতো তুমি? ওখানে আমি জিতি তখন 6 লাখে এইদিক কত 9 থেকে 9.5 মতো ম্যাচ টাকা জিতে যাই মানে কি ওই সময় ওই হ্যাঁ। পার্টিকুলার ওই গেমে? ওই গেমে তো জিতলাম। জিতার পর সবচাইতে বড় আমার ওই 30 ম্যাচের মধ্যে, পরে তো করোনার জন্য 30 ম্যাচ পরে হয়েছে, ওই 30 ম্যাচে আর একটা ম্যাচ এইরকম ছিল, কলকাতা ভার্সেস মুম্বাই। এটা আরো রেশিও ফিক্সিং, মানে ফিক্সিং এর উপর ফিক্সিং, 30 বলে 31 রান। কলকাতার হাতে উইকেট আছে 8টা, অনলি 2টা উইকেট গেছে, 8টা উইকেট আছে, সুনীল, রাসেল, দিনেশ সবাই আছে, বাট মুম্বাই ওই ম্যাচ জিতে যায়। এটা রেশিওটা এইরকম ছিল যে বিগত 8-10 বছর কলকাতা ভার্সেস মুম্বাইয়ের খেলায় প্রথম ম্যাচটা মানে মুম্বাই জিতে যায়, কলকাতা প্রথম ম্যাচটা জিততে পারে না ওদের সাথে। এই একটা হিসেব। ওটার রেশিও কেমন ছিল? কত কোটি টাকা উঠছিল? ওটার রেশিও অনেক, কারণ 30 বলে 31 রান, 8টা উইকেট হাতে, স্বাভাবিক সবাই পক্ষে ধরবে, কলকাতার পক্ষে ধরবে। বাট
আমি তো একটা রিস্ক নিছিলাম। পক্ষের রেশিও আমি কেমন ছিল ওটা- মনে আছে? হ্যাঁ, রেশিও ছিল যে 10,000 করে, 11,000 10,000, ওকে, অর্থাৎ আমার 1,000, ওরা 11,000 দিবে। 11,000। তুমি কত জিতলে সেদিন? আমি ওটা রিক্সে ছিলাম যে এটা জিতবো না, বাট আমি লাগাই দিছিলাম। কত টাকা লাগাইছিল? 7 কিংবা 6.5 এরকম, মানে আমার যা ডলার ছিল আমি লাগাই দিছিলাম। মানে টাকায় কত টাকা? টাকায় 6,88,000 ভাবা যায়। 30 বলে 31 রান, 31 রান। হাতে উইকেট কয়টা? 8টা। আটটা শুধু উইকেট হাতে নীতিশ রানা আছে। আর জিল গেছিল। 8টা উইকেট হাতে, 30 বলে 31 রান লাগবে, তার এগেইনস্টে তুমি 6-7 লাখ টাকা ইনভেস্ট করে ফেলতেছো। আমার তো তখন অনেক ডলার না বুঝছি, বাট ইনভেস্ট করে ফেলতেছো, হ্যাঁ, হ্যাঁ। বিনিময়ে কত পাইলা জিতে? জিততে পারছি, মানে ওটা আমি এইরকম একটা রিস্ক নিছিলাম, অনলাইনে বেটিংটা ঘুরানো যায়, যে মুম্বাই একটু ফেভার আসলে আমি ঘুরে দেবো, 2 সাইড দিব, যাতে যেই যেটুক আমার লাভ Balance হবে। হয়। হ্যাঁ, ব্যালেন্স হয়। তো ওই ম্যাচটা দেখি উইকেট 2টা যাওয়ার পর রাসেল এসে সে ঠোকাচ্ছে, 15 বলে 7 করে। অ্যান্ড্রু রাসেল যে 15 বলে 16 বলে 50 100 মারে, সে 15 বল খেলে 7 করে 8 করে রান। তো এরকম হইতে হইতে ভাবলাম যে হয়তো জিতবে, লাস্টে হারতেও পারে। তখন আমি ঘুরে দিলাম কিছু, 6 লাখ থেকে 3 লাখ এই দিক করলাম, 3 লাখ ওই দিকে। পরে আমার টোটাল 18 মনে হয় হইলো। মানে আমি যখন নিছিলাম 10 করে, আর যখন আবার এইরকম আসে, আমি কলকাতার পক্ষে আবার কিছু নিছিলাম, ভয়, নিজেও রিক্সে ছিলাম, ওটা শিওর না। তো দিয়ে তখন আমি 18 লক্ষ টাকার মতো জিতি, মানে যে টিমে জিতুক আমি 18 লক্ষ টাকা জিতবো। 18 লক্ষ টাকা? হ্যাঁ। এই ট্রানজেকশন গুলো আছে তোমার কাছে? আমার কাছে দেখাচ্ছি, আছে। একটু দেখি তো, কি বলতেছো তুমি? আমি তো বলছি অন্য কোনো পৃথিবীতে ছিলাম এতদিন। একটা ট্রানজেকশন 18 লক্ষ টাকা জিতে ফেললা ওখানে। 2000 কি এটা 2021 এর কথা বলছো? হ্যাঁ, আমার মানে কি এটা যে আইপিএল, লাস্ট আইপিএল। যেটা যে বছর গেল? এখানে খেলা ট্রানজাকশন টোটাল, এই যে এখানে আপনি এই যে ডিপোজিট উইথড্র হিসাব করলে এগুলো আছে, মানে 9 উইকেটের এখানে কয়েকটা পিকচার আছে। মানে তোমার ওইটা কোনটা? ওইটা কোনটা? এটা লক্সে যেটা বললা সেটা কোনটা? ওটা তো খেলার ইয়েতে অ্যাকাউন্টে ঢুকতে হবে, অ্যাকাউন্টে তো ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা স্ক্রিনশট কয়েকটা রাখছিলাম ডিপোজিটের আর ইয়ার। আবার এগুলো তো ডলারে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডলারের, এটা তো টাকার হিসাব না। তারপরে যে সিটি ব্যাংকের ট্রানজাকশন আছে। যাই হোক, এই জিনিসগুলো তুমি উইথড্র করেছো না? হ্যাঁ হ্যাঁ, $500, $600, এগুলো সব উইথড্র করা। 150, হ্যাঁ আরো আছে, আমি দেখাচ্ছি। এ তো অনেক। হ্যাঁ হ্যাঁ $500, $600 একদম ভরা তো। হ্যাঁ, আমি তো আমার অ্যাকাউন্টে ঢুকলে কয়েল কোম্পানির সেলের হিসাব করতেছি, আমার কাছে এরকম মনে হচ্ছে যেভাবে এক্সেল এর পিকচার দেখতেছি, লক্ষ লক্ষ উইথড্রল। হ্যাঁ, উইথড্রল এখানে। এটা কি এই বছরের উইথড্রল? ডিসেম্বরের দেখেন, ডিসেম্বরের উইথড্রল। ডিসেম্বরের 27 তারিখে 10 লাখ, 23 তারিখে 5 কি লাখ। টাকাতে না ডলারে? এগুলো হবেন কার টাকাতে, সিটি ব্যাংকে আসছে টাকাতে। যাই হোক, যে কোনো ব্যাংকে 10,000, 20,000, এগুলো 10 লাখ। 10 লাখ, এটা ওটা 10 লাখ। আচ্ছা, এটা কত? 2 লাখ, 5 2 লাখ। লাখ, 12, 5, 17, 5, 22। এটা কয়েকদিন, এটা তো 1 মাসের উপর ট্রানজাকশন থাকে না। এটা এই ডিসেম্বরে দেখেন, তারিখ দেওয়া আছে, এই ডিসেম্বর। দেখলামই 1 মাস আগে। 22 লক্ষ টাকা। হ্যাঁ, 1 মাসে। এনিওয়ে, যে তথ্যগুলো আপনারা এখানে জানতেছেন বা শুনতেছেন, এটার জন্য সোললি রেসপন্সিবল হচ্ছে জিসান। এগুলোর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা কোনোভাবেই নাই। বিচ্ছিন্নভাবে যদি কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো ব্যক্তির নাম উঠে আসে এখানে, যেহেতু একটি মিডিয়া, এটা একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, আপনাদের অবশ্যই সুযোগ আছে আপনাদের মতো করে কথা বলার। যদি অপোজ করতে চান, রিফিউজ করতে চান। এটা আমি 1 ম্যাচে জিতে নিয়ে আসি ক্যাশ টাকা। কত টাকা এটা? এখানে 14 লাখ আছে। আমি তো একসাথে এত টাকা সানরাইজ কোনো কালে ভার্সেস দেখিনি। আরসিবির একটা ম্যাচ জিতে আমি বিকেশে নিয়ে এসে সেদিন ছবিটা উঠাইছি। আমার কোনো আলকালে এত টাকা দেখিনি, তোমার চেহারা বন্ধ করে রাখছি, আমি শুধু টাকাটা। এ কি অবস্থা ভাই রে! এই চেন মেন গলা, একটা 3 ভরি চেন, তোমাকে তারপর গলা দেখে তো ব্রেসলেট, এগুলো সব কিনছি। সতীশ কৌশিকের মতো লাগতেছে, আর- ওইটা খালি কিনছি। বুকি দিচ্ছে চেহারা, ওইরকম লাগতেছে। এনে কত লাখ আছে? ওখানে 14 লাখ আছে। দেখ, মাথা ঘুরতেছে রে ভাই। এটা সানরাইজ ভার্সেস আরসিবির ম্যাচ জিতছিলাম। সানরাইজ, যেটার বর্ণনা তুমি আগে দিলা। হ্যাঁ 141 করছিল, এই ম্যাচটা জিতে দেন। লকটা হলো। ও বাই দ্য ওয়ে, যে কথা বলছিলাম, যে কোনো ব্যক্তির কথা বিচ্ছিন্নভাবে যদি তার মুখ থেকে চলে আসে, কোনো প্রতিষ্ঠানের কথা যদি চলে আসে, আপনারা চাইলেই এটা কমিউনিকেট করতে পারেন। আমাকে পাগল করার মতো অবস্থাতে সে রাখছে, এই যে দেখতেছেন, এভাবে একদিনের পেমেন্ট ডিপোজিট সে তুলে নিয়ে আসছে। ও চেহারাটা আমি ব্লক করে রাখছি, আর শুধু শাহাদাত ওর মাস্তি টাইপ ইউর লুক বডি এবং সাথে ওর যে চেন টেন দেখে মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বুকি, এবং এখানে টাকার যে অবস্থা দেখতেছেন, মাথা ঘুরতেছে আমার। যাই হোক,
আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, দুইবার বলেছি, থার্ড টাইম আবারও বলছি, যেটা নিতান্তই তার কমিউনিকেশন, যেখানে ঢাকা এফএম কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নাই। বাট মিডিয়াতে যেহেতু আমরা আছি, আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। যদি বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখিত হয়ে থাকে তার অবচেতন মনে, সো আপনারা চাইলে আপনাদের অবস্থান ক্লিয়ার করতে পারেন। তারপর আমি জিসানকে অনুরোধ করবো যে শুধু আমরা সেই কথাগুলোকে হাইড করে তার গল্পটা একটু শোনার চেষ্টা করব। কেন শুনতেছি এর পিছনে অবশ্যই রিজন আছে, শুধুই তার গল্প প্রচার করাটা আমাদের উদ্দেশ্য না। রিজন কি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সবকিছু মিলিয়ে এই যে দেখলেন গোল্ডের চেন, এই যে দেখলেন এই পরিমাণ টাকা একসাথে বান্ডিল দেখলাম, যেটার পরিমাণ 12 না 14 লাখ, 14 লাখ টাকা একসাথে একদিনে কালেক্ট করতেছো। এক ম্যাচে মানে 1.5-2 ঘন্টা শুধু খেলা দেখে, 3 ঘন্টা খেলা দেখে তুমি 14 লাখ টাকা নিয়ে ছবি তুলতেছে। যাই হোক, এই হচ্ছে তার লাইফস্টাইল, এই হচ্ছে তার পিকচার। এর মধ্যে একটু টুকটাক মাস্তি শুরু করছো, দারু দিয়ে। এর মধ্যে আমি গাড়ি কিনে ফেলছি। গাড়ি কিনছো? MT-15 কিনছিলাম, ওটা সেল করে আমি V3 R15 কিনছি। আছে মাস্তি দাও না কি, Pro Max আসছে, সেটা কিনছি। হ্যাঁ, ফোন টোন দেখি তো আমার ঘাবড়ানো। তাহলে আমরা কি করলাম দিনের পর দিন? তারপরে আমি মানে যখন যেভাবে মন চাচ্ছে কিরে কি আসতেছে এভাবে যাইতে যাইতে সমাজতে যান, এদিকে দারু, এদিকে গাড়ি, এদিকে নারী ছিল না? না, ছিল। কখনোই না। কেন জানি মনে হচ্ছে তুমি নারী থেকে একটু দূরেই থাকো। আমি বাট এই নেশা তোমাকে নারীর কাছে যাইতেই দেয়নি। আমার পেশার হইতে আমি বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি টোটাল আলাদা, রিমুভ ছিল। ও, গোটা দুনিয়া থেকে তুমি দেখাবো? হ্যাঁ, আমি শুধু দিনরাত মোবাইল নিয়ে আর খেলা নিয়ে পড়ে থাকতাম। আমি যখন খেলা দেখতাম, তোমার আর কোনো পৃথিবী নাই তখন? সেটাই তো, খেলা এবং খেলা নিয়ে অ্যানালাইসিস এবং টাকা কামানো। মানসিক ভাবে একটা ডিপ্রেশন অনেক পড়ে গেছিলাম, যে আমার কিছু ভালো, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমার খেলা দেখতেছি, আমার মেসেজ দিচ্ছে, আমার বিরক্ত লাগতেছে। আমি খেলা দেখতেছি, আমার ফ্রেন্ড সার্কেল, কলেজের ফ্রেন্ড সার্কেল মেসেজ দিচ্ছে, ফ্যামিলিতে ফোন দিচ্ছে, আমার ব্রেন ফুললি একদম খেলায় ঢুকে গেছে, আর অন্য কিছু নেই, কোনো খেয়াল নাই। আমার বিরক্ত লাগতেছে যে একটা উইকেট যাচ্ছে আমার প্রেশার, রান কম হচ্ছে আমার প্রেশার। ওই সময় খেলা মানে কেউ ফোন দিলে আমার আরো বিরক্ত, মেজাজটা আরো গরম হয়ে যাচ্ছে যে কেন ফোন দিচ্ছে। আমি টোটালি ইনভলভ হয়ে গেছিলাম খেলার মধ্যে। তো এরকম আমি খেলতে খেলতে তখন 30টা ম্যাচ গেল। যাওয়ার পর আমি মোটামুটি ওই 30 ম্যাচে কত 26 থেকে 27 লক্ষ টাকা টোটাল আমি মানে জিতি আর কি। মানে লস করতেছি, জিততেছি, এইভাবে আমার টোটাল 30 ম্যাচে 27 লাখ টাকার মতো আমার কাছে থাকে। একজনের টেক্সট একটু নিয়ে নিই, আপনি অনেকের মাঝে আছেন, লিখেছেন নেওয়াজ শরীফ। আসলেই তাই, ফান করে বলতেছি যে চলো আকাশ ছুঁয়ে দেখি, শুধু বলেই গেলাম, টাকা তো কমায় গেল। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আসলেই তাই নেওয়াজ শরীফ, যে হাজারো মানুষের মধ্যে থাকা, বহু মানুষের ভালোবাসার কারণ হওয়া, এটা কপাল গুনে হয় মানুষ, এবং এটা নিয়ে আমার আসলে কোনো রিগ্রেট নাই, বাট ফান করতেছিলাম। ওকে জিসান, তারপর করোনার জন্য এই 30টা খেলা হওয়ার পর আইপিএল তো 21-এ 30টা খেলা হওয়ার, তোমার টার্গেট ছিল এই ম্যাচ থেকে 50 লাখ কামাবা, কত কামাইছিল? 27 লাখ 30 ম্যাচ পাইছে, আরো 30 ম্যাচ বাকি, বাট করোনার কারণে অফ। তো ওটা খেলা শুরু হলো কি লাস্টে নভেম্বরে, আবার খেলা দিল দুবাই নিল, যেটা নিল 30 ম্যাচ। আমিও দেখি, আমিও খেয়াল করি, কিন্তু এগুলোর মধ্যে তো ঢুকেনি। পরে লাস্টে দুবাই নিল 30 ম্যাচ। তো তখন আমি আবার এরকম খেলতাম। তখন এইরকম আমি দুবাই যখন দিল, তখন আমি অনলাইনে খেলতাম। এর মধ্যে তো আমি মস্তি মানে যাটা মন চাইছে সব কিনে নিছি, করে ফেলছি। গাড়ি, মোবাইল, বাড়ি হয়েছে, বাট এই টাকা দিয়ে হয়নি। আচ্ছা, যাই হোক, মোবাইল, মোবাইল, মাস্তি, দারু, মানে লাইফ ইজ বিউটিফুল। তারপর খাইতাম, দাইতাম, ঘুরতাম, ফুল লোড। তো পরে এরকম দুবাই অবস্থায় ঘুরতাম, হ্যাঁ, কঠিন অবস্থা। পরে দুবাইয়ে যখন খেলা আসলো, তখন আবার আমার মাথার মধ্যে ঢুকে গেল যে খেলা আসছে, খেলতে হবে। এর মধ্যে যে আমার কলেজের ছোট ভাই একটা সজীব নাম ছিল, সে আমার সাথে এরকম রেশে দিত, কিন্তু কেন জানি যে তারে বা আমি বিচ্ছিন্ন প্রশ্ন করবো গল্পের মাঝে। জি, কখনো ওই যে মাস্তি টাস্তির মধ্যে আসছো, পিছনে গাড়িতে বসে কোন এক বান্ধবী বা ইনে ঘুরবো, এরকম ফিল আসেও নেই? আমার মেয়েলি ব্যাপারে কোনো ফিলস মানে ওই মুহূর্তে আসেই নেই যে আমি, না রে ভাই, মানে ট্রিটমেন্ট ওয়ারেন্টি কোনো ব্যাপার না তো, মানে ফোকাসটা যায়নি না, পাওয়ার আছে তো, পাওয়ার আছে, ফুললি পাওয়ার আছে, ফোকাসটা ওদিকে যায়নি। আচ্ছা, ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম যে ছেলেটা আবার অন্য ডিরেকশনের নাকি। ওকে, বাট ওইদিকে ফোকাস একেবারেই যায় না। ওকে, তারপর এর মধ্যে আমার বিয়ে করছিলাম, বলছি তো, বিয়ে করছি আমার আগস্ট সেপ্টেম্বর। আমার বাবা আসাদ জামান যে প্রোগ্রামের কথা বলছেন, যে
প্রোগ্রামের প্রেস্টিজের সাথে আদৌ যায় কিনা, যে কমিউনিকেশনটা আপনি দিচ্ছেন, আপনি আরেকটু ওয়েট করেন। হ্যাঁ, আরেকটু ওয়েট করেন, কেন আমরা প্রোগ্রামটাকে কমিউনিকেট করাচ্ছি সেটা হয়তো বুঝতে পারবেন। আরেকটু ওয়েট সাজেদুল করেন, ইসলাম শামীম। একটু ওয়েট করেন। ওকে, বাট যারা প্রোগ্রামে আছেন, লাইভে আছেন, অনুরোধ করতেছি, অনুনয় করে বলতেছি, শেষ পর্যন্ত প্লিজ থাকেন, প্লিজ শেষ পর্যন্ত থাকেন, আর দয়া করে শেয়ার করবেন প্লিজ। এবং বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। সববার জানার দরকার আছে এই লাইফ, এই মাস্তি, এই ফান। আমি এতে সব আমার ফিতরাত এরকম জানেনি তো, যখন স্টোরি যে লেভেলে থাকে আমি তখন তাদের মতো করে মিশে যায়। সো এটা কি এরকমই আমি যেটা করতেছি বা যা হচ্ছে তার সাথে, নাকি এর আলটিমেট ডেস্টিনেশন অন্যরকম, এটা জানানোটা খুব বেশি জরুরি। সো বের হয়ে যান না, প্রোগ্রাম মাঝখানে ফেলে দিয়ে ঘুমিয়ে গেলেন, মাঝখান থেকে অন্য একটা মেসেজ নিয়ে গেলেন যে এইভাবেই তাহলে আমি টাকা কামানো শুরু করবো, 3 ঘন্টায় কিভাবে 15 লাখ কামানো যায়, তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে, অবিচার হয়ে যাবে আমাদের সাথে। প্লিজ শেষ পর্যন্ত থাকুন। আসলে এই জীবনটা কতটুকু ভালো লাগা, নাকি দারুণ জঘন্য অভিশপ্ত একটা লাইফ, সেই জিনিসটা জানবার জন্য একটু শেষ পর্যন্ত থাকুন। তারপর বাকি 30টা ম্যাচ গেল, আমি 30 ম্যাচ এরকম খেলতেছিলাম। খেলতে খেলতে আমার টোটালি তখন আমার টার্গেট যেটা ছিল তার চাইতে বেশি হয়ে যায়। আমি 55 থেকে 60 লক্ষ টাকা জিতে যাই এই এক সিজন আইপিএল, টোটাল এক সিজন আইপিএল, এই দুবাই আইপিএল 21 সালে, কয়েকদিন আগে। কত বললে? 55 থেকে 60 লক্ষ টাকা জিতে গে। তোমার তথ্যগুলো সঠিক? তুমি তো দেখালে আমাকে, ট্রানজেকশনই তো দেখালে। জিততে যাই, তারপর অসত্য বলার তো কোনো সুযোগ নাই। তুমি অনলাইন থেকে ট্রান্সপোর্ট এইগুলো ট্রানজেকশন, ইনফ্যাক্ট ও যে ডিপোজিট করছে বিভিন্ন ওয়েবসাইটে নাম দেওয়া আছে, জন্য আমি ওপেন করলাম না, বাট আমি নিজে দেখেছি বাংলাদেশি লিগালি এই ডিপোজিট অ্যামাউন্ট গুলো যেগুলো উইথড্রল করেছে, সেই অ্যামাউন্ট গুলো আমি নিজে দেখলাম, এবং টাকার পরিমাণ অলমোস্ট ওই রকমই হবে যেমনটা সে বলতেছে। তারপর তো সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে তখন সমস্যা দেখা দিচ্ছে যে অ্যাকাউন্টে টাকা আসতেছে না, যে এত টাকা আসতেছে যে একটু সমস্যা। পরে আমি করলাম কি, এলাকার এজেন্ট, নগদ এজেন্ট, বিকাশ এজেন্ট, তাদের মাধ্যমে কিছু টাকা নিয়ে আসলাম, নিয়ে আমি ফ্যামিলিতে একবারে 20 লক্ষ টাকা দিলাম। তো আমার মা বাবা কখন বলেনি এত টাকা কই পাইলা। আর এটাই আমার জীবনে হয়তো ভুল, যে তারা যদি আমার সঠিক বলতো যে ফোন, গাড়ি, টাকা, এত টাকা কই পাচ্ছে, জব করে এত 20 লাখ টাকা যে ট্রানজিট করলে তোমার বাসায়, হ্যাঁ। এটা যে প্রতিষ্ঠান দুইটি কোম্পানির কথা বললে, সেটা তো বৈধভাবেই ট্রানজিট করেছো। হ্যাঁ। কারণ যে কোম্পানি দুটির মাধ্যমে তুমি ট্রানজিট করেছো, তাদের তো জানবার কথা না যে তোমার টাকার সোর্স থেকে আসলে। হ্যাঁ, তুমি তোমার মতো করে টাকা ইনকাম, যেভাবে হোক বিভিন্ন নেগেটিভ সোর্স থেকে টাকা ইনকাম করেছো, আর বৈধভাবে তাদের মাধ্যম দিয়ে টাকা ট্রান্সফার করেছো। তো করতেই পারো, কারণ তাদের তো জানবার কথা না তুমি ট্রানজেকশনটা থেকে টাকাটা নিয়ে আসছো। সো ওই কোম্পানিগুলোর সাথে এর কোনো সংশ্লিষ্টতাই নাই। বাট তোমার বাড়ির লোকজন একবার জিজ্ঞাসা করলো না যে এই ছেলে যে চাকরি করে আর যেভাবে চলে, তাতে 15-20 লাখ টাকা কিভাবে কোত্থেকে দিল? হ্যাঁ, এটাই প্রশ্নই করেনি, প্রশ্ন করে নাই, শুধু খুশি হয়েছে। তাদেরকে আমি টাকা দিচ্ছি যে টাকা রাখেন, আমার মানে কোনো কাজে লাগান বা কিছু করেন, আমার যখন লাগবে বাদবে। তারা কিছু বলে নাই, তারা নিয়ে নিছে। তো মজার ব্যাপার, তারা কিন্তু আগে থেকে জানে যে তুমি এই ধরনের জুয়ারির সাথে, বিজনেসের সাথে জড়িত আছো। সেটা জানতো, বিচ্ছিন্নভাবে জানতোই তো, 18 অবধি জানতোই। সো ভাবতেও পারতো যখন থেকে ইনকাম করলো কিনা, মোট কথা ওইদিকে ঢুকেই নিস তারা। আচ্ছা, তারপরে ওই যে বললাম 19-20-এ তাদের একটা বিশ্বাস অর্জন করে ফেলছিলাম, যে অনেকদিন খেলছিলাম। লোকালে তো আমি আর খেলি না, আমি শুধু জানতেছি আমি আর ওয়েবসাইট, আর কেউ জানতেছে না যে আমি খেলতেছি। তারপর তো তাদেরকে এটা দিলাম রিসেন্টলি। টাকাটা দেওয়ার পর ওটা তো দিয়ে দিলাম, আমার কাছে আরো তখন ছিল 50-60 লাখ টাকা তো ছিল। তো এটা নিয়ে খেলতে খেলতে আইপিএল আমার শেষ, মানে 21-এর আইপিএলটা শেষ। আইপিএল আমার কাছে অনেক টাকা। তখন পাকিস্তান সুপার লিগ পিএসএল আসলো, তো এখানে আমি খেললাম। তো এখানে কয়েকটা ম্যাচ আমি জিতলাম। ইসলামাবাদ ভার্সেস লাহোর ক্যালেন্ডারে একটা ম্যাচ ছিল। ওই ম্যাচে ইসলামাবাদ 20 রানে 5টা উইকেট পড়ে যায় তাদের। 20 রান 5টা উইকেট পড়ে গেছে। ওকে অ্যানালাইসিস শুরু করছো তুমি? হ্যাঁ, পিসিএল এ 30টা ম্যাচ, এটা সিম্পল। আচ্ছা, এখন রানিং খেলা চলতেছে পিসিএল, আজকেও খেলা হচ্ছে। যাই হোক, ওই দিকে না যাই আর। তো ইসলামাবাদ ভার্সেস লাহোর একটা খেলা ছিল। ইসলামাবাদ 20 রানে 5টা উইকেট চলে না টোটালে আমি। আচ্ছা, তারপরে তুমি পিসিএল এ। তো পরে 5টা উইকেট যাওয়ার পর ইসলামাবাদ কেমন জানি যে লাহোর প্রত্যেকটা ম্যাচ তারা, মানে প্রত্যেকটা সিজনে ওরা কিছু ম্যাচ ড্রপ মারে। আর এখন চলে আসি যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো ফিক্সিং হয় কিভাবে হয় বা কি করে, সানডে, বিশেষ করে বাইরের দেশে সানডে অফ ডে, এই দিন তারা ম্যাচগুলো ফিক্সিং করে বেশি, জ্যাকপট করে, অর্থাৎ হারা টিমকে জিতাই দেয়। মার্কেট পুরো পাবলিক
যে টিমটা নিবে তারা তার উল্টোটা করে দেয়। মানে এটা লিগগুলো, পিসিএল আইপিএল লিগগুলো যে টোটালি মানুষের টাকাটা নেওয়ার জন্য এরা লিগটা শুরু করে দেয়। মানে আজকে ভালো টিম সবাই, পাবলিক সবাই নিচে এই টিম, তাহলে বুকিউ যারা তারা ধরবে কিভাবে? তখন তারা ওই খারাপ টিমটা নেই, ধরার অনেক চান্স পায়, এন্ড তারা ম্যাচটা ঘুরাই দেয় যে পাবলিককে পথ বসায়। তো ওই ম্যাচটা ইসলামাবাদ 5 উইকেট যাওয়ার পর তারা 149 কি 51 রান করে। আমি যখন 5টা উইকেট গেছে আমার কেন জানি মনে হলো যে লাহোরে এই ম্যাচটা সানডে আজকে মার্কেটে এরকম, আর প্রথমে 5টা উইকেট গেল, এই ম্যাচটা অবশ্যই তারা ব্যাক করবে। আর আমি আগের হিস্টোরিও দেখলাম, আবার ফিক্সিং এর একটা দেখলাম সানডে, সবকিছু আমার মানে পক্ষে। তো আমি রিস্ক নিয়ে ওটা ধরলাম। 9 লক্ষ টাকার মতো ধরছিলাম ইসলামাবাদে, ওটা আমি রেশু 27 লক্ষ টাকা পাবো 9 লক্ষে। তো আমি ওটা রিস্ক নিয়ে ঘুরাই নেই যে আমি যাই হোক জিতবেই। তো ওটা পরে 5টা উইকেট যাওয়ার পর আসিফ আলী আর ফাহিম আশরাফ, আমার ভিতরে কেমন চলে তখন এগুলো খেলা হয়? ওই তো আমি তখন মানে খেলা দেখলেও আমি টেনশনে থাকি, অল টাইম ডিপ্রেশন, টেনশনে, না দেখলেও টেনশনে। মানে আমার সব সময় খেলা দেখতে হবে, একটা প্রেশার নিয়ে আসি আমি, কিছু ভালো লাগতেছে না, একটা প্রেশার। তো তখন ওটা আসিফ 70+ রান করে, 149 কি 51 রান হয়। তারপর ওটা লাহোর ক্যালেন্ডার আবার 4 ওভারে 55 রান করে, তখন তো বলে রান, আমি তো ম্যাচ হেরে যাবো। বাট 70 বলে কত 78 না কত জানি, উইকেট আছে 8টা। বাট ওটা খেলতে খেলতে লাস্টে আমরা জিতে যাই, ইসলামাবাদ জিতে, আমি 27 লক্ষ টাকা পেয়ে যাই। এটা আমার লাইফে সবচেয়ে বড়। 9 লক্ষ 1:3 ছিল রেশিও, 9 লক্ষ ইনভেস্ট করে 27 লক্ষ টাকা আমি পেয়ে যাই। এটা আমার লাইফে সবচেয়ে বড় মানে উইন। লস আছে এর চাইতে বড়, বাট এটা আমার সবচেয়ে বড়। এবার শেষের দিকে যাই গল্পের। এটা জিতার পর তখন তো আমার কাছে অনেক, বাসায় এদিকে টাকা দিছি, আমার আর একটা আঙ্কেলের কাছে টাকা দেওয়া আছে 5 থেকে 6 লক্ষ টাকা। তারপর আমার ওই যে ফ্রেন্ড বিশ্বজিৎ বললাম, তার সাথে তখন মোটামুটি একটু দূরত্ব, মানে সব ফ্রেন্ডের সাথে থেকে আমি তখন দূরত্ব নিচ্ছি। আমি একাই খাচ্ছি যাচ্ছি, বিন্দাস করতেছি। বাসায় গেলে আমি বিন্দাস, চেয়ারম্যান গাড়ি গড়ে ইচ্ছা মতো, সবাই অবাক যে কি এরকম করতে করতে পিসিএলটা গেল আমার কাছে তখন 60-70 লক্ষ টাকা, আর বাসায় এদিকে দিছে 20 লক্ষ টাকা আমার কাছে। আমার টোটাল 1 কোটির মতো ইনকাম। তো ইনকাম 1 কোটি। আমি ভাবলাম যে অনেক হয়েছে, খেলা বাদ দিব, আমি আর এদিকে যাব না তখন, কারণ আমি পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার ছেলে হয়েছিল তখন 6 মাস বয়স, এখন হয়েছে। সেই সময় আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি না, কারো কাছে সময় দিচ্ছি না, আমি একটা অন্ধকার জগতে, সবার সাথে খারাপ একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমি বাদ দিব। তো লাস্ট বিগ ব্যাশটা খেলে আমি বাদ দিব, এই চিন্তা ভাবনা করলাম। তো 21-এর লাস্টে ডিসেম্বরে বিগ ব্যাশ শুরু হয়, যেটা মূল কাহিনীতে আমি যে বিগ ব্যাশে আমার সময় বেশি নাই, কিন্তু 10 to 15 মিনিটস। তো এই বিগ ব্যাশে আমি খেলা শুরু করি। ফার্স্ট টাইম আমি অনেক জিতি, 7টা থেকে 8টা ম্যাচ আমি টোটাল 2টা ম্যাচ হারছি, 6টাই জিতছি 8 ম্যাচের মধ্যে। তখন আমার আরো টাকা পাইছি। তো এরকম হলে আমার কাছে 80 থেকে 90 লক্ষ টাকা, আমার বাসার ওই টাকা বাদে। তারপর আমি বাসায় ছুটিতে গেছিলাম, গিয়ে এলাকায় প্রোগ্রাম মানে সাংস্কৃতিক প্রোগ্রাম এগুলো করছি নিজে একাই, সব করে অনুষ্ঠান করে, মানে যা ইচ্ছে তাই, টাকা তো আছে সবার সাথে এরকম করতেছি। করে আমি আসার পর, বাইরে থেকে আসার পর আমার মেন যে কাহিনী সেটা শুরু হয়েছে আর কি। তখন আমি যে টিমটাই নিতাম আমি লুজ করতাম। ফার্স্ট একটা ম্যাচ নিলাম অ্যাডিলাইড ভার্সেস কারজন সিডনি সিক্সারের, অ্যাডিলাইড ভার্সেস সিক্সার। আমি 11 লক্ষ টাকা অ্যাডিলাইডে নিই, অস্ট্রেলিয়ান লিগে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে। তো নেওয়ার পর সেই ম্যাচটা অ্যাডিলাইড জিততে হেরে যায়, আমি 11 লক্ষ টাকা লুজ করি। 11 লাখ? হ্যাঁ, একবারে। আর লুজ করলে তখন মানে মনটাই ভিতরে একটা কেমন জানি হয়ে যায় যে আমার টাকা ছিল, ওই টাকাটা নাই, এখন কভার করতে হবে। টাকাটা যত দ্রুত সম্ভব এই টাকাটা আমার কভার করতে হবে। আমি ক্রেজি হয়ে যাই যে এই টাকাটা কিভাবে কভার করব। তুমি তো 1 কোটি যে ঢুকছে তোমার কাছে, 1,20,00,000 লাখ, ওটা তোমার ব্রেনে আছে, এখান থেকে হারা যাবে না। ওকে, কভার করতে আমার এখান থেকে তো এই টাকাটা চলে গেছে, এই টাকা কভার করতে হবে। ওকে, তারপর তো পরের ম্যাচ আমি 16 লক্ষ টাকা ধরি একটা বেট, তো 11 লক্ষ কভার করার জন্য। কভার করে যে আমার এই ম্যাচটা কভার হইলে আমি আরো 5 লক্ষ জিতবো। ওকে, পরে আমি ওই ম্যাচটাও হেরেছি। বরাবরের মতো অ্যানালাইসিস করেই তো তুমি ধরতেছো।
কিন্তু অ্যানালিসিস এবার কোনোভাবে কাজে লাগতেছে তখন না। আমি এতটা অ্যানালাইসিস আর করি না যে আমার কাছে কোটি টাকার উপরে আছে, ওকে আমি যা ধরতেছি তাই জিততেছি। ওকে পরে আমি ওই ম্যাচটাও হেরে যাই, তখন আমার মাথা আরো পুরোটা বিগড়ে যায় যে 16 লাখ 11 লাখ 26 লাখ টাকার মতো 27 লাখ টাকার মতো আমি 2 ম্যাচে লুজ করি। আমার তো টাকা ছিল, আমি ঘুমাতে পারতাম না, কারোর সাথে কোনো কথা বলতাম না। আসলে জিতাটা সবাই দেখে, আনন্দটা দেখে, বাট হারাটা কেউ দেখে না। সবাই তো ভাবতেছে এখন ওর কাছে টাকা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা আছে, সেটা মানে সবাই এটাই ভাবে যে সে জিততেছে, টাকাটা দেয়, হারলে আর কেউ দেখে না। পরে আমি কি করলাম, 2টা ম্যাচ অফ গেলাম যে আমি দেখি। পরে 2টা ম্যাচ বাদ দিয়ে আমি আর একটা ম্যাচে এরকম 13 থেকে 14 লাখ টাকার মতো বেট করি, আমি ওই ম্যাচটাও হেরে যাই। 11, 16, 14, 27 সালের দিকে 14 মানে 41 লক্ষ চলে গেল। আমি 3 ম্যাচে 41 লক্ষ টাকা হেরি, আমার কাছে 80 লক্ষ টাকার মতো ছিল, অর্ধেক নাই। অর্ধেক নেই। তখন আমার মাথাটা পুরোটা আর যে আমি কেন এই ভুল করলাম, যে আমার তো টাকা অনেক ছিল, আমি এখন এটা কিভাবে কভার করব। আমার তখন মাথায় একটাই শুধু ঘুরতেছে, আমি এই টাকা দ্রুত কিভাবে কভার করব। ওখান থেকেও তুলতে হবে আমাদের। আমার কাবা, আর আমি যে তখন আবার আমার পিছন থেকে ফিরে যাইতে হবে, অল্প করে খেলতে হবে, ওটা আমার মাথায় আসতেছে না। আমি 5 লাখ লাগাবো, 5 লাখে আর কত পাবো, 5 লাখ পাবো, ওইটা গায়ে লাগতেছে না, ওই 41 লাখ তুলতে হবে হ্যাঁ আমাকে। আমার ওটা তুলতে হবে। And এই বেটিং এর সবচাইতে মারাত্মক ভুলটাই এটা। যাই হোক, তারপর পরে আমি আরেকটা এরকম ম্যাচ খেলি, কত 21 লাখের মতো একটা ম্যাচ খেলি। ওটা ছিল মেলবোর্ন স্টার ভার্সেস সিক্সার অথবা কার জন্য একটা ছিল, আমি ম্যাক্সওয়েলের টিম, স্টার নেই, বড় ছিল। তো ওটাতে আমি 21 লক্ষ টাকায় 27 লক্ষ টাকার মতো দিতে হয়। আমি ওই মাসটাও হেরে যাই, টানা 4টা ম্যাচের 41 আর 21, 42, 52, 62 লাখ নাই। 62 লাখ টাকা আমি 4 ম্যাচে হেরে যাই। আমি কয় দিনের মধ্যে? 15 দিন? 15 দিন না, 4টা ম্যাচ 6 দিন। 6 দিন। 6 দিনের মধ্যে কোটিপতি থেকে 60 লাখ টাকা নাই। তারপর আমার মাথায় তখন কোনো কাজ করতেছে না যে আমি কি করলাম, কেন করলাম, এটা আমি কিভাবে এটা আমি কভার করব। বা আমি তখন পুরো ম্যাড হয়ে গেছি, মানে আমি মানসিক ভাবে একটা কোনো কিছু আমার বুঝতে সেই পারছি না। সময়গুলো বর্ণনাও দিও একটু একটু করে। হ্যাঁ, আমি সেই সময় ঘুমাইতে পারতাম না, আমি রাত 12টা পর্যন্ত খেলা দেখতাম। আমি এটার জন্য সকাল 6টা পর্যন্ত ঘুমাইতে পারতাম না, সকাল 6টা উঠে আমি আবার আমার ডিউটি কাজে যাইতাম। এরকম হইতে হইতে আমি তো এই হারলাম। তারপরে বিপিএল বিগ ব্যাশ খেলাটা কিছু অফ করলাম, আমি ভাবলাম যে কয়েকটা ম্যাচ যায়, বাট 10 থেকে 15টা ম্যাচ যাওয়ার পর আমি আবার খেললাম, 2টা জিতলাম, 1টা জিতলাম। বাট যখনই আমি বেশি ধরি, আবার এরকম ধরলাম, কত 11 লক্ষ কি 10 লক্ষ টাকা একটা ম্যাচ ধরছি, ওটাও আমি হেরে গেছি। 72 লক্ষ নাই। 72 লক্ষ নাই, আমার কাছে তখন অনলি 11 লাখ কি 12 লাখ টাকা আছে কাছে। 11 থেকে 12 লক্ষ টাকা আছে। এটা আমি চিন্তা করতেছি যে এটা আমি আবার অল্প অল্প করে হয়তো বা খেলে উঠাবো, বাট আমার হচ্ছে না। আমার মাথায় আসতেছে না যে আমি এটা হারলে তো আমি লুজ শেষ, বাট আমার এটা মাথায় আসতেছে না যে আমি এই 10 লাখ টাকা ধরবো, 10 লাখ আসবে, কিন্তু আমার হচ্ছে না। আমি যে 60 লক্ষ টাকা, ওই 60 লক্ষ টাকা কাজ করতেছে। 60 লক্ষ আমি শেষ করছি। হ্যাঁ হ্যাঁ। পরে 2-3টা ম্যাচে আমি ওইরকম 11 লাখ টাকা মানে অল্প অল্প করে ধরি, বাট টোটালি ফিনিশ, হেরে যাই আমি। কয়দিন সময় লাগলো? 15 থেকে 16 দিন। 16 দিনের মধ্যে 1 কোটি নাই। 1,82 লাখের মতো টাকা নাই। তখন তো আমি আর কিছু মানে করতে পারতেছেন যে এত টাকা আমার কাছে ছিল, আমি কি করব। টাকাটা হারার পর তোমার সময়কার বর্ণনা একটু দিও। ওই সময়টা তখন আমি অবস্থায় একেবারে আমি ঘুমাইতাম না। লাস্ট যখন খেলা চলতো, লাস্ট এই 2-3 বছর আমি খেলছি, তখনও ঘুমাইতাম না। যখন হারছি তখন আমি ঘুমাইতে পারতাম না। আমার তখন মাথায় শুধু ওটাই কাজ করতো, আমি শুইলে বা কাজে গেলে যেখানে যেতাম আমার মাথায় শুধু টাকা, ওটাই চিন্তা আসতো। আমি পুরো একেবারে মানসিক ম্যাড হয়ে যেতাম, মানে মানসিক একটা বিপর্যয় চলে আসছিল আমার ভিতরে, যে আমি কোনো কিছু আর ভাল লাগতেছিল না দুনিয়া। মাঝে মাঝে মনে হচ্ছিল যে কি করলাম, কেন করলাম। আমার তো সুন্দর একটা লাইফ ছিল, এত টাকা পয়সা ছিল, যাই হোক করছিলাম, কিন্তু তারপরে আমার ভিতরে আবার ওই বেটিং রেশিটা আছে। আমার কাছে টাকা নেই,
বাট আমার খেলতে ইচ্ছে হচ্ছে। তখন আমি বাসা থেকে ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম 2 লাখ। ভাইকে বললাম যে আমার কিছু টাকা লাগবে, টাকা দেওয়া ছিল, আমি তো আব্বুর কাছে একবার আর টাকা চাইতে পারতেছি না। তো আমাকে 2 লাখ টাকা দিছিল ভাই, আমি ওই টাকাও হেরে যাই, লুজ করি, ওই টাকাও লুজ করি। তারপর আমি ছুটিতে, কয়েকদিনের ছুটিতে বাসায় যাই, গিয়ে আমার যে গোল্ড ছিল এই গোল্ড গুলো নিয়ে আসি, ওটা বিক্রি করি, ওখানে করে আমি ওই টাকাও হেরে যাই। ওই টাকাও আমি যখন হেরে যাই তখন আমি একেবারে মানে আমার মনে হচ্ছিল যে পৃথিবীটা আর আমার নাই, যে আমি কেন এরকম করলাম, কিসের জন্য করলাম, কিছুই বুঝতেছিলাম না। হয়তোবা মানুষ বলে যে টাকার অভিশাপ লাগে, হয়তোবা তাই লাগছিল। আমি এমন দিন গেছে রেস্টুরেন্টে, হোটেলে, বারে, বগুড়া মমিন বার আছে, ওখানে এক রাত্রে আমি 60,000 70,000 বিল দিছি মমিনে, বগুড়াতে। দিনে এক রাতে 70,000 টাকা বিল দিয়েছে? 70,000 টাকা বিল দিছি আমরা 8-10 জনে মোমেনে। ড্রিঙ্কস এইরকম দিছি। গ্রামে অনুষ্ঠান করছি, 60-70,000 খরচ করে একাই টাকা দিছি। আমি হোটেলে খাইতাম না, আমি মেসে আমাদের খাবার ছিল, খাইতাম না, আমি 3 বেলা বাইরে খাইতাম। ওয়াইটারকে 500 টাকা দিতাম, 1,000 টাকা দিতাম, মানে টাকাকে টাকা মনে করতাম না। অল টাইম টাকা পয়সা কাছে এইরকম ভাঙতাম। তো মনে হইলো যে আমার সবচাইতে আমার যেটা মনে হয়েছে যে আমার এই টাকার অভিশাপ মনে হয় লাগছে। আমি এলাকায় গিয়ে এত কিছু করলাম, তরে আমি আসলাম, এসে লাস্টে আমি গোল্ডের ওই টাকাও হেরে গেলাম। পরে ওই বিশ্বজিৎ যে ফ্রেন্ড ছিল তার কাছ থেকে 2 লাখ টাকা নিলাম, ও এই সুদের উপর আবার নিয়ে দিল, ওই টাকাও আমি হেরে গেলাম। মানে আমি যখন হাঁটতেছি কন্টিনিউ, তখন আমার মাথায় কাজ করতেছে না যে কিভাবে কি করব। আমার মনে হচ্ছে যে আমি আরো খেলবো, আবার আমি আগের মতো হয়তো আমার 1 কোটি লাগবে, আমার 1 কোটি লাগবে, আমি আবার পাবো। এটা করতে করতে আমি এটাও হেরে গেলাম টোটালি। লাস্ট এই যে খেলা গেছে যেটা বিপিএল এর খুলনা ভার্সেস বরিশাল, যাক এখন পর্যন্ত তোমার টাকা অলমোস্ট যা কামাইছিলা তুমি 1 কোটি টাকার উপর, কিন্তু বাড়িতে যদি 20-25 লাখের কথা হিসাব করা হয়, 1 কোটি 10 থেকে 15 লক্ষ টাকা দেনা হয়েছে। কত টাকা এখন পর্যন্ত? এখন আমার দেনা বলতে ওই বিশ্বজিৎ ও কিছু পাবে, এ টাকা দেনা, আর যাদের কাছ থেকে নিয়েছে এটা তো দিয়ে দিছিলাম। কিন্তু আমার কাছের যে টাকাগুলো ছিল, 1 কোটি 10-15 লাখ যা কামাইছিলা সব তোমার ওই 15-20 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র ফোনটা আর গাড়িটা আছে, এটা আর বিক্রি করি নাই। আমি 1 তারিখ থেকে মানে ডিসেম্বরের লাস্ট 31 তারিখও আমি খেলছি, বাট এই 10 দিন জানুয়ারি খেলছি, পরে কিছুদিন হচ্ছে বাদ দিছি। কতদিন? 1 সপ্তাহ নাকি? কোথাও কোনো ম্যাচ চলতেছে না বাইরে? ম্যাচ চলতেছে এখনো, বিপিএল চলতেছে, পিএসএল চলতেছে, আজকে রাত্রেও খেলা হচ্ছে, বাট আমি চাই না আর ওই সাইটে যাইতে, চাই না আর ওইগুলো খেলতে। আমার কতবার ঢুকতে চেষ্টা করেছে, ঢুকতে গিয়ে বের হয়ে আসছে? দিনে ঢুকছি আবার বের হয়ে আসছি। কতবার হয়েছে এরকম? 1000 বার। আমি সারা রাত এই করতাম। এখন লাস্ট 5 দিন মনে হয় সাইটে ঢুকি নাই। আমার স্কোর ক্রিকবাজ এগুলো ডিলিট করে দিছি, এক ফোন থেকে আরেকটাতে আছে, মানে ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করি, যে ভাবি ও এর মধ্যে এই যে একটা ভয়েস মেইলের আমি শুনেছিলাম, ভয়েস মেইলটা যদি একটু শোনাতেন। এটা কি বুকের সাথে কমিউনিকেশন, কনভারসেশন? কোথাকার এটা? ওটা আমরা কি একটা বিরতিতে যাব? না, বিরতিতে যাব না, আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা কমার্শিয়াল ব্রেক নিতেই হচ্ছে। তাহলে লাইভে থাকি আমরা, রেডিওতে এই কমার্শিয়াল আমরা আছি, কিন্তু আমাদের মাথা ঠিক কাজ করতেছে না। ও কিছু কমেন্টস এই ফাঁকে নেই এখানে। প্লে করব? না, আমরা যাচ্ছি। এটা ভালোবাসার বাংলাদেশ। আসলে
এনজয় করছিলে নাকি প্রতি মুহূর্তে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হতে তুমি ধ্বংসের কিনারে এসে দাঁড়াইছো? তুমি যে একটা ছেলের বাবা, এটা কি তোমার মনে আছে? তুমি কি বাচ্চা হওয়ার পরে ওদের যে আস্তে আস্তে করে একটু কথা বলা, একটু একটু করে হাঁটা, বসতে শেখা, ওর গলা ঘাড় শক্ত হওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো কি কাছ থেকে অনুভব করেছো কোনোদিন? এই জিনিসগুলো কি বাবা হিসেবে এনজয় করছো, করার সুযোগ হয়েছে তোমার? নাকি তোমার ব্রেনের মধ্যে শুধুই ছিল ক্রিকেট আর জুয়া? আমার টাকা ছিল, বাট মানসিক শান্তি ছিল না, কোনো ভালো লাগতো না, কোনো শান্তি ছিল না। আমি আমার ছেলে বাচ্চা সবার কাছে মানে আমি যাইতাম থাকতাম, কিন্তু আমার সেই ফিল আসতো না যে আমি একটু বাবা Feel হয়েছি। আসতো না? না, আমি বাবা হয়েছি যে প্রথম আমার- বাচ্চার বাবা হওয়ার হ্যাঁ। ফিলই আসতো না। আমার কেমন জানি মানে ফিলই আসতো না। আমি পুরোটাই নেশার ঘরে ছিলাম, এই মানসিক ভাবে বিপর্যয়ে ভেঙে পড়ছিলাম টাকার ঘরে। আমি এটা তো মাদক নিলে মানুষের এরকম হয়, এক্স্যাক্টলি তোমার সেই অবস্থা। মাদকের চাইতেও যদি ভয়ঙ্কর কিছু থেকে থাকে সেটাই বেটিং। কারণ পৃথিবীতে কেউ মানুক আর না মানুক, টাকার শোক পৃথিবীর সবচাইতে বড় শোক। And যার যায় সেই বোঝে। আমি এতটাই পাগল ছিলাম, সাইকো হয়েছিলাম যে আমার ছেলে হয়েছে বা আমার ওয়াইফ, তাদের খোঁজ খবর আমি ঠিক মতো রাখতাম না। আমি পুরোটাই একেবারে মেন্টালি হয়ে গেছিলাম যে আমি কি করলাম, কেন করলাম, এই ভুলগুলো আমি কেন করলাম? আমার সুন্দর একটা লাইফ ছিল, আমি কি করলাম, কি এতে কি হলো? এন্ড বর্তমান সমাজে, পরিবারে এই বেটিং সব জায়গায় ছড়িয়ে পড়ছে, ইভেন পাড়া মহল্লা গ্রাম, এই যে মানে শহর, সব জায়গায় সবাই এখন বেটিং এর সাথে জড়িত। আমি দেখা দিতে পারো যে বড় বড় অনেক, আমরা জানি, নাম মেনশন না করলে আমরা যখন বলতেছি তখন আমরা জানি, হ্যাঁ। পুরো বাংলাদেশ জানে, প্রশাসনও জানে। কিছু ক্ষেত্রে আমরা বলবো প্রশাসনের যে উদাসীনতা নাই সে ব্যাপারে অবশ্যই বলার অপেক্ষা রাখে না, আরো বেশি আমাদের হয়তো আরো করিতকর্মা হওয়ার সুযোগ ছিল। কিছু ক্ষেত্রে এটাও বলবো যে আমাদের হয়তো লিমিটেশন যে আছে ডিজিটাল প্ল্যাটফর্মকে কন্ট্রোল করার মতো, এবং যে ধরনের কন্ট্রোল মেকানিজম আমাদের দরকার সেই জিনিসটা নাই বিধায় আমরা অনেক সময় ডিজিটাল প্ল্যাটফর্মে যেসব খেলাগুলো চলতেছে সেই জিনিসগুলোকে আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি না। এবং এটা ঠিক যে পরিমাণ অভিশপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই বেটিং, স্পেশালি খেলাকে কেন্দ্র করে, এইটা যদি এখনই না রোখা যায়, অলরেডি কিন্তু এটা আউটবাস্ট করেছে, ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে, এখনই যদি এটাকে কন্ট্রোল না করতে পারি, কয়েকটা জেনারেশন এই দেশ থেকে একেবারেই ধ্বংস হয়ে যাবে। কারণ সত্যিকার অর্থে জেনারেশন বড় হওয়াটাকেই তো সত্যিকারের ক্যাপিটাল বলা যায় না। ক্যাপিটাল তখন হয় যদি সত্যিকারের জেনারেশন, আমরা মানুষের মতো মানুষ হিসেবে যদি প্রজন্ম বড় হয়। কয়েকটা প্রজন্ম অন্ধকার পৃথিবীতে বড় হচ্ছে, যাদের কারণে প্রায়শই দেখবেন যে বিভিন্ন সময় মারামারি হচ্ছে, টাকা নিয়ে গাঞ্জাম হচ্ছে, মার্ডার হচ্ছে, এবং বিভিন্ন রকমের মাদকতার সাথে ইনভলভমেন্ট ঘটতেছে। এর পেছনে বড় একটা প্রণোদনার ভূমিকায় কাজ করতেছে এই বেটিং। খেলাকে ঘিরে যে বেটিং গুলো চলতেছে, গ্রাম গঞ্জ, হাট ঘাট মাঠ, উপরতলা থেকে নিচতলা, অনেকেই এর মধ্যে ইনভলভ, ছেয়ে গেছে একদম। স্পেশালি যে কথাটা জিসান বলছিল যে আমি আমার চোখে দেখিনি, আমি যেহেতু বড় রকমের একটা বেটারে পরিণত হয়েছিলাম, আমি ইন্টারন্যাশনাল গেমগুলোর সাথে পার্টিসিপেট করতেছি অনলাইনের থ্রু দিয়ে, ইন্টারন্যাশনাল বুকিদের সাথে আমার কমিউনিকেশন চলতেছে, বিভিন্ন দেশে আমার এজেন্ট আছে। আমি এত দূর ঘুরে এসে শুধু এতটুকুই জানছি যে আমি সহ আমার পিয়ার গ্রুপে যারা এই বিজনেসটার সাথে ইনভলভ ছিল কেউ সুখে নাই। ইভেন সে এটাও অ্যাকনোলেজ করেছে যে সময়টাতে সে সুখে ছিল বলে দাবি করতেছে, প্রচুর টাকা ছিল, কিন্তু সে সাইকোর মতো একটা বিহেভ আমি করতো। ঘুমাইতে পারতাম না। আমি খেলা দেখতাম রাত 12টা পর্যন্ত, আমি জিতছি, আজকে এত লাখ টাকা জিতছি, আমি এটা ভাবতে ভাবতে সকাল হয়ে যাইতো। আমি এত টাকা জিতছি, কি করবো, জিতছি। যেদিন আবার হারতাম, এত টাকা হারলাম, এই একটা কথা। জীবনে কোনো সুস্থিরতা নাই, না, কোনো স্বস্তি নাই, ঠেহরাও, হ্যাঁ। দারুণ প্রকৃতি দেখার সুযোগ নাই, নাই। ব্রেনের মধ্যে শুধু এগুলো আমি চলছে। সারাদিন অন্ধকার একটা মানে ঘরের মধ্যে ছিলাম, একটা ঘোর পুরাটা ছিলাম। আমি যখন রুমে থাকতাম, রুমে কারোর সাথে কথা বলতাম না, এটা কিছু একটা করতাম না। crack মানুষের আমি ফোন চালচলন। নিয়ে পড়ে থাকতাম, আমি ঠিক মতো খাইতাম না, ঠিক মতো ঘুমাইতাম না, কাজের সময় একটু কাজ করতাম, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতাম। And জিতলেও আমি ঘুমাইতাম না, হারলেও ঘুমাইতাম না। লাইফের কোনো এনজয়মেন্ট তো ছিল না তাহলে? ছিল না, বন্ধু বান্ধবের পাল্লায় পরে একটু বাইরে পরে যা করছি, কিন্তু আমার সব সময় এটার মধ্যে ঢুকে যাইতাম যে আমি মানসিক ভাবে পুরোটাই অশান্তিতে ছিলাম। আসলে টাকা সুখ দিতে পারে না, বাইরে সবাই দেখে হয়তো বা টাকায় সুখ আছে, বাট আমি এই লাইফ পার করে আসছি, টাকাতে কোনো সুখ নেই। আমি এই 25 বছর বয়সে 1 কোটি টাকার উপরে দেখছি, লাড়ছি চাড়ছি, বাট সুখ শান্তি যে জিনিসটা, মানসিক শান্তি, ওই জিনিসটা এখানে নাই, কখনোই পাই নাই। তোমার রিগ্রেট হয় না তোমার ছেলের জন্য? এখন বুঝতে পারি,
রিগ্রেট হয় না তোমার বইয়ের জন্য? এখন হয়। যে সময়টা তোমার লাইফে সবচেয়ে কালারফুল হতে পারতো সেই সময়টা বউকে দিনের পর দিন ডিপ্রাইভ করেছো, অন্যায় হয় না? হ্যাঁ, হয়। তোমার ঔরসে জন্ম নেওয়া যে সন্তান, যার জন্য সবচেয়ে আশ্বস্তের জায়গা তুমি হতে পারতে, তখন তুমি একমাত্র জোয়াড়ি হিসাবে নিজের মতো স্বেচ্ছাচারিত করেছো, অপরাধবোধ ভুগো না? হ্যাঁ, এখন বুঝতে পারি, এখন ভুগতেছি। বাট ওই সময়টা আমি করতাম কি, যে কেউ কিছু বললে তাদেরকে আমি টাকা দিতাম। তাদের 10,000 লাগবে, আমি 20,000 টাকা দিতাম। তাদের 5,000 লাগবে, আমি 10,000 টাকা দিতাম। তারা ওইভাবে আর কিছু বলতো না। যে একটা লাগবে, আমি 2টা 5টা কিনে দিতাম, যে টাকা তো আছে। বাট তাদের যে সময় দেওয়া, কথা বলা, এটা আমি করতাম না। আমি পুরোটা একটা নেশার মতো আমি নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করে ফেলছি। যে আমি চাই না যে এই সমাজে আর কোন ছেলে পেলে, এই ইয়ং জেনারেশন এই বেটিং এ তোমার ঢুকুক। প্রেয়ার গ্রুপ, তোমার ফ্রেন্ড সার্কেল, যারাদের সাথে এইসব করতে, কেউ কি ভালো আছে এগুলো করে? কেউ ভালো নেই। আমার ছোট ভাই সজীব, তারপর আমার, যার নাম শুনতে চাচ্ছে না, কেউ কি ভালো আছে? না, কেউ ভালো নাই। আমার দেখা কেউ ভালো নাই, সবাই ঋণে মানে জর্জরিত। আমার দেখা মতো এখন পর্যন্ত কেউ ভালো নেই, সবাই দেউলিয়া, সবাই। যে গোটা পৃথিবী থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে, স্পেশালি বাংলাদেশি যেখানে আছেন সবার জন্য বলতেছে। আজকের স্টোরিটা শুধু এই কারণে নিয়ে আসা। আমি চোখ বন্ধ করার মানে এই না যে পৃথিবীতে এই ঘটনামানগুলো, অনুভূতিগুলো ঘটা বন্ধ হয়ে গেল। আমরা ভালোবাসা নিয়ে কথা বলি, কেন বলি জানেন? আমি চোখ বন্ধ করে নিচ্ছি, ভালোবাসা নিয়ে কথা বলা যাবে না, ভালোবাসা নিয়ে কথা বলাটা একটা ট্যাবুর মতো। এই সমাজে এই ট্যাবুটা আমরা ভেঙেছি কেন জানেন? এই ভালোবাসার বাংলাদেশ থেকে ভেঙেছে এই কারণে। পৃথিবীতে ঘটমান, সবচেয়ে বেশি ঘটমান অনুভূতির নাম ভালোবাসা। আপনি আমি চোখ বন্ধ করলে ভালোবাসা বন্ধ থাকতেছে না তো। রাদার কি করা যায়? ভালোবাসার ঘটমান অনুভূতি যেহেতু ঘটতেছে, ওইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, ওইটাকে কিভাবে রাইট ডিরেকশন থেকে মানুষকে ভালো রাখার চেষ্টা করা যায়, সেই চেষ্টা তো আমরা কেউ না কেউ করতে পারি। সেই চেষ্টাটা অবিরতভাবে থাকে ভালোবাসার বাংলাদেশে। এই যে ঘটনার প্রসঙ্গের বর্ণনাগুলো হচ্ছে, স্পেশালি এই যে গ্যাম্বলিং নিয়ে, ক্রিকেট নিয়ে যে বেটিং করা হয়, জুয়া খেলা হয়, এই কথাটা আমরা কে জানি না যে বাংলাদেশের একদম ওতপ্রোতভাবে রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন যদি কেউ কথা না বলে, অনেকে আবার চিন্তা করবে কথা বলার মানে অনেকে মনে হয় প্রমোট করতেছে, 1 কোটি টাকা কামানো সম্ভব হয়েছে, তাহলে আমি আজকেই ঢুকে যাই এটার মধ্যে। কখনোই না। এখান থেকে উদ্দেশ্য ছিল মেইনলি যে যেভাবে টাকা কামাক না কেন, আলটিমেট ডেস্টিনেশন কিন্তু জিসানের এখন যে অবস্থা, একেবারে কপর দক্ষিণ, একটা পয়সা নাই, দেন দরবার করে দেনা পাওনা হয়ে একেবারে যাতা অবস্থা। জিসান বলছিল, যখন আমার পকেটে টাকা ছিল, এই অবৈধ টাকা, তখন আমি ঘুমাতে পারিনি, এখনো ঘুমাতে পারিনি। আমার সারাটা জীবন আমি ধ্বংস করে ফেলেছি। শুধু তাই না, বাকি জীবন মনে হয় বাঁচবো, তাও এরকম জীবন মৃত লাশের মতো করে বাঁচবো। কারণ এই টাকার কষ্ট আর এই পেন ওকে কুড়ে কুড়ে খাবে, আর যতবারই ওই জায়গাতে যাবে ততবারই ধরা খাবে, যেমন সবাই ধরা খায়। সো আমরা এই প্ল্যাটফর্ম থেকে খুবই অনুরোধের সাথে হাত জোড় করে খুব জোরে সোরে জানান দিচ্ছি, এই ধ্বংসাত্মক অভিশপ্ত জীবন থেকে ফিরে আসো। দ্য ইয়াং স্টার্স, দেশে এবং দেশের মধ্যে যেসব ইয়াং স্টাররা আছো, যার পরে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, এরকম কয়েকটা জেনারেশন, দিস ইজ সো আনফরচুনেট। বাংলাদেশের জন্য সত্যি বড় দুঃখের, অসম্ভব কষ্টের যে এই জেনারেশন, যার উপরে গোটা বাংলাদেশ ন্যস্ত হতে যাচ্ছে, ভবিষ্যতের বাংলাদেশ, তারা শুধু অন্ধকার পৃথিবীর মধ্যে নিজেকে শেষ করে দিচ্ছে এই গ্যাম্বলিং এর থ্রু দিয়ে। অনেক রকমের মাদকতা, অনেক রকমের নেশা ইনভলভমেন্ট, এই টাকার শেয়ারদারি নিয়ে মারামারি কাটাকাটি, প্রচুর খুন হচ্ছে, চারিপাশে বহু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল হওয়া খুব বেশি জরুরি। শুধু প্রশাসনের পক্ষে হয়তো ওভারনাইট এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যাবে না, কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গাতে, উপরতলা থেকে নিচতলা, 10 তলার অট্টালিকা থেকে বসে হয়তো বুকিং খেলা খেলতেছে, কেউ হয়তো হাটে বসে চায়ের দোকানে এরকম বুকিং এর খেলা খেলতেছে। এই অভিশপ্ত জীবন থেকে সবাই মুক্তি পাক, এই জায়গাগুলো থেকে ফিরে আসুন। দেখুন, এই জিসান তার জীবনের পুরো জীবনটাকে এখানে ডেমনস্ট্রেট করেছে, তার পুরো লাইফ আজকে ভালোবাসার বাংলাদেশ ওপেন করে তুলে দিয়েছে, যাতে করে সে যে কষ্টের থ্রু দিয়ে গেছে, অন্তত এই প্রয়োজনীয় শিক্ষাটা আপনারা গ্রহণ করতে পারেন। একটা মানুষও যদি এই খারাপ পথ থেকে ফিরে আসেন এই লাইফস্টাইল শুনে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে, আর সে মাপ পেলে অবশেষে সে হয়তো সুস্থির হবে। বহুদিন পর নিশ্চিন্তে হয়তো একটা রাত ঘুমাতে পারবে, সন্তানটাকে বুকে আগলে রেখে সত্যিকারের বাবার যে অনুভূতি, যে ভালো লাগা, সেটা হয়তো পাবে। প্রিয়তম মানুষটার কাছে যখন যাবে, স্বামী হিসেবে যে ভালো লাগা বহুকাল পাওয়া হয় না, সুস্থিরতা নাই যে জীবনে, সেই সুস্থিরতা হয়তো ফিরে আসবে। দারুণ ভাবে দুজন পরস্পরে দাঁড়িয়ে গিয়ে হয়তো কোনো সমুদ্র সৈকতে তারা সমুদ্র ভ্রমণে যাবে, যেখানে টাকার কোনো হাতছানি থাকবে না, নোংরামির কোনো হাতছানি থাকবে না, জীবন তাদের সাথে চোখ মেলাবে।
দারুণ এক জীবনের কথা তারা বলবে। সামনে দাঁড়িয়ে থেকে গোটা পৃথিবীকে তারা আহ্বান করবে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে সূর্য স্নান করবে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে নতুন সূর্য পৃথিবী উদয় হবে। তার সন্তানকে হাতে করে হেঁটে নিয়ে ওই বালুবেলাতে হাঁটবে আর বলবে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটার বুকে রেখে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এ জাদুকরী বক্তব্যগুলো করবে, কেউ মানুক আর না মানুক, কেউ জানুক আর না জানুক। কসম, পৃথিবীতে সত্যি যদি মূল্যবান কিছু থেকে থাকে, কোটি টাকা বলেন, বুকি বলেন, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, ব্যভিচারিতা বলেন, একটা যদি সত্যিকার অর্থে পার্মানেন্ট এক্সিস্টেন্ট করে এমন কিছু ভালো লাগা থেকে থাকে, সেটার নাম প্রেম, সেটার নাম ভালোবাসা। সবাই ভালোবাসা উদ্ভাসিত হোক সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আমি আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে কথা নিব না জিসান, আমি প্রয়োজনে চেষ্টা করি তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। তুমি কলিজার দিক দিয়ে, পৃথিবী দেখার দিক দিয়ে আমাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছো। তোমার কাছ থেকে আমি কথা নিলে ওভারনাইট যে সে তুমি কথা রাখতে পারবে না, এরকম একটা ঘোর এবং নেশার মধ্যে যে তুমি আছো, আমি একদম দিব্য দৃষ্টিতে এটা দেখতে পাচ্ছি। বাট তোমার জন্য প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন, তোমাকে সাহায্য করেন। আসলে তুমি যে ক্যান্সারের কথা বলছিলে, যে ভাইরাসের কথা বলছিলে, এই ভাইরাস এতই ভয়ঙ্কর, এতই ভীতিকর যে তোমাকে অনুরোধ করতে আমি সাহস পাচ্ছি না। কারণ আমি জানি তুমি হয়তো কথা দিয়ে দিবে আমাকে স্টুডিওতে, তুমি চাইলেও এই কথা রাখতে পারবে না। কারণ তোমার ব্রেনের মধ্যে, তোমার নিউরনের মধ্যে শুধুই নক করতেছে একটা জিনিস, যে কখন আমি ওই সাইটগুলোতে ঢুকবো, কখন ইনভেস্ট করে আমার হারিয়ে যায় 1-20 লাখ টাকা ফেরত নিয়ে আসবো। তাই তোমার কাছে আমি কথা চাইও নি, কথা দিও না। আল্লাহর কাছে অনুরোধ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করুক, ফিরে আসো সুস্থ জীবনে। বহুদিন তুমি ঘুমাও না, বহুদিন সন্তানকে আদর করে একদম পরিপূর্ণ বাবা হিসেবে তাকে আদরটা দেওয়া হয় না, বহুদিন প্রিয়তম স্ত্রীকে হাত ধরে ভালোবাসার কথা বলা হয় না, বহুদিন তোমার প্রাণ খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে একদম নিশ্চিন্তের বাতাস গ্রহণ করা হয় না। নিশ্চিন্ত পৃথিবী তোমার জন্য ওয়েট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হেল্প করে এবং তুমি ফিরে আসো। শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। শেষ মুহূর্তে এটাই বলতে চাই যে আমার মতো এইরকম ভুল যাতে আর কেউ না করে। যারা 1 টাকা হলেও বেটিং এ এখন লাগাইতেছে, সবাই যাতে ফিরে আসে। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই লাইফ থেকে মানে কেউ কখনো গেইন করতে পারবে না। একটা ফার্স্ট টাইম অনেক দিবে, মধুর মতো দিবে, বাট লাস্টে এমন ভাবে নিয়ে যাবে, পুরো শেষ করে দিবে, তার পরিবার পরিজন থেকে আলাদা করে দিবে, তার A to Z যা সবকিছু একেবারে নিঃস্ব করে নিয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ যে সবাই ফিরে আসুন, সুস্থ একটা লাইফে ফিরে আসুন, এই বেটিং জগৎ থেকে ফিরে আসুন। কেউ আর বেটিং কইরেন না, বা আমার মতো ভুল কেউ কইরেন না। আমি যে ভুল করছি এখন বুঝতে পারি যে আমি কি ভুল করছি, কি ছিলাম আর কি হয়েছে। তো এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। And আমি চাই যে আমার এই আজকের গল্প শুনে একজন হলেও যদি এই লাইফ থেকে ফিরে আসে, তাহলে আমি সাকসেস। যে আমি এই সমাজকে আজকে জানাতে আসছিলাম যে বেটিং লাইফটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে। যারা জড়িয়েছেন এই লাইফে, তারা প্লিজ পরিবারের কথা ভেবে সবাই ফিরে আসুন, একটা সুস্থ লাইফ এনজয় করুন। আর কিছু বলার নেই। ওকে, আমরা বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া। এটা বেশি বেশি করে এই গল্পটা শেয়ার করুন, অনেকেই জানার প্রয়োজন আছে। আমি যেটা কথাটা বলছিলাম, যে আমরা না বললে, না দেখলে, না জানলে ঘটনা কিন্তু ঘটা বন্ধ হয়ে যায়নি। বাংলাদেশ কাস্টের পৃষ্ঠে বেঁধে ফেলেছে এই বেটিং, ক্রিকেট বেটিং, এই খেলার বেটিং, এই জুয়া। সো এখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই সামাজিক আন্দোলন ভিতরে ভিতরে তৈরি করতে হবে, একজোট হতে হবে। একজোট হয়ে এই অভিশপ্ত জীবনকে না বলতে হবে, যেমনটা তার জীবনের শিক্ষা দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে গেল। সবার জন্য অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার বাংলাদেশের আজকের স্টুডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে গল্পটি আমরা আজ মুখোমুখি হলাম, যে গল্পের যে বাস্তবতার মুখোমুখি হলাম, এটা তো সবসময় হওয়া যায় না।
এই গল্পটা চাই যে আমরা এই গল্পটা থেকে আমরা আসলে কিছু শিক্ষা নেই, শিক্ষণীয় কিছু শিক্ষা যদি নেই, যেমনটি একদম শেষের দিকে গুরু বলছিলেন যে আমরা এই বিষয় আশয়গুলো, এসব নেগেটিভ বিষয় থেকে যদি আমরা ফিরে আসি, আসলে আপনারা যারা আমার লিসেনার্স আছেন, শুনছেন, তারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন এবং আরো বেশি ভালো জানেন। তো আমার মনে হয় আপনারাই ডিসাইড করতে পারবেন আসলে কোনটা ভালো, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। তবে আমরা চাই সবসময় পজিটিভিটি স্প্রেড হোক। তো এটাই আমাদের শেষ চাওয়া। ভালোবাসার বাংলাদেশের আগামী পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ।